তারেক রহমানের দেশে ফেরার আগের রাজনীতি আর তারেক রহমানের ফেরার পরের রাজনীতি এটা ডিফারেন্ট। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করলেই একজন শিক্ষককে লাঞ্ছিত করতে হবে, এটা কোন যুক্তিতে বলে? নীতিবাদ দিয়ে কৌশল, তাহলে এর থেকে নীতিহীনতা আর হয় না। আমরা মনে করতেছি যে ভোট দিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করা হচ্ছে গণতন্ত্র। কজন মানুষ জানে আসলে যে এই গণভোটটা কিসের উপর দিচ্ছে? ভোটের দিন মানুষ ভোট দিবে, তারপরে গণতন্ত্র কায়েম হয়ে যাবে, এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। রাজনীতি যারা করেন তাদের মতো স্যাক্রিফাইস কিন্তু অন্য কোনো প্রফেশনাল লোক করেন না। শেষ বেলায় সবাই ফিরে যাচ্ছেন কাদের কাছে? রাজনীতিবিদদের কাছে। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান, উপাচার্য স্টেট ইউনিভার্সিটি, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, বিগত নির্বাচনগুলোতে বিদেশি পর্যবেক্ষক তেমন দেখা না গেলেও এবারের নির্বাচনে অর্থাৎ 2008-এর পর এবারই বড় পরিসরে ইইউর পর্যবেক্ষক দল আসার কথা রয়েছে। তবে জাতিসংঘ থেকে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের, এমনটা জানিয়েছে জাতিসংঘ থেকে। অন্যদিকে গণভোটের হ্যাঁ বা না নিয়ে রাজনীতির মাঠে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। প্রাসঙ্গিক রাজনীতি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে হ্যাঁ অথবা না। আর শুরুতেই মাহবুব কামাল ভাই, একটু আসতে চাই, নির্বাচন নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে আসলে কি হচ্ছে। বাহ, এটা শুধু আপনার প্রশ্ন না, এটা একটা দিস ইজ এ টক অফ দি পাবলিক। এখন পাবলিক দেখা হলেই দুইটা কথা বলে আমাকে। একটা হলো যে নির্বাচন কি হচ্ছে ভাই, দ্বিতীয়টি থাক, ওটা বাদ দেন। তো যাই হোক, এখন দেখেন, মানে আমরা তো সবাই একটা নির্বাচন চাই না। আমাদের একটা স্টেবল সোসাইটি পেতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই, এটা হতেই হবে। সরকারের পক্ষ থেকেও অ্যাসার্ট করতেছে, ইভেন চিফ অ্যাডভাইজারও বলতেছেন যে ষড়যন্ত্র হবে কিন্তু নির্বাচন হতে হবে। বাট দ্য পয়েন্ট ইজ যে আমাদের সামনে যেটা আমরা দেখছি না, এটা একটা গ্রে এরিয়া। হ্যাঁ, এখানে কোনো গ্রিন অথবা অ্যাটলিস্ট গ্রিনিশ কিছু আমরা দেখছি না। হ্যাঁ, একটা গ্রে এরিয়া, এবং এক ধরনের সন্দেহ তো যাচ্ছেই পাবলিকের মধ্যে। এবং ওই যে হ্যামলেটের সেই বিখ্যাত মানে সংলাপ যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো ওখানে ওই যে মানে হ্যামলেটের বাবাকে খুন করেছিল যে ক্লডিয়াস, তাকে খুন করবে কিনা, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এটা একটা বাংলা ইংরেজি সাহিত্যের একটা হিস্টোরিক্যাল মানে ডায়ালগ, এটা টু বি অর নট টু বি। এখন দেখেন, এইটাও আমাদের এখন এই মুহূর্তে হয়ে গেছে টু বি অর নট টু বি, অনেকগুলো কারণে আর কি। এবং এই যে ডাউট তৈরি হয়েছে না মানুষের মধ্যে একটা, এইটা কিন্তু মানে এনি ডাউট, মানে ওয়েদার ইট ইজ এ স্মল ডাউট অর বিগ, ইট লিটল ম্যাটার্স। স্মল ডাউটকে যদি একটু ভেতরে যাওয়া যায়, দেখা যাবে ইট এক্সপ্লোরস এ বিগ ট্রুথ। হ্যাঁ, যে এটা স্মল ডাউটের ভিতরে একটা বড় সত্য লুকিয়ে থাকে কখনো কখনো। তো ফলে স্মল ডাউটকে আমরা ইগনোর করব না। হ্যাঁ, এই অর্থে যে আমাদের সোসাইটিটা তো আর আমেরিকান সোসাইটি না, যে প্রতি 4 বছর পর 4th নভেম্বর ইলেকশন হবে, আর পরের বছরে 20th জানুয়ারি অভিষেক হবে। এই যে সিস্টেমে চলে আর কি। হ্যাঁ, এটার কোনো ব্যত্যয় নাই। এভরি 4 years আপনার 3rd নভেম্বর ইলেকশন হবেই, এবং 20th জানুয়ারিতে প্রেসিডেন্ট উইল বি ইনাগুরেটেড। এই লিনিয়ার মোশন তো আমাদের না, আমাদের তো দিস ইজ এ জিগজ্যাগ ওয়ে। আমাদের বাংলাদেশের যে রাজনীতি না, এই যে জিগজ্যাগ, হ্যাঁ, আমরা বুঝতে পারি না আসলে কি হচ্ছে। ফলে কি হচ্ছে, তবে দেখা যাক। তবে একটা কিন্তু দেখেন, তারেক রহমানের দেশে ফেরার আগের রাজনীতি আর তারেক রহমানের ফেরার পরের রাজনীতি এটা ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, মানে তারেক রহমান ফেরার আগ পর্যন্ত জামাতের একটা হাইপ ছিল, মনে হচ্ছিল যে জামাতের একটা বিরাট শক্তিশালী ইয়ে। আবার তারেক রহমান ফিরে আসার পরে দেখা গেল মানে কি বলে যে জামাত একটু পিছনে পড়ে গেছে, আবার বিএনপি একটু মানে ওভাররুল করতেছে। এইটা একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে আর কি। তবে একটা দিক আমার মনে হয় সাপে বড় হয়েছে, সেটা হলো যে
জগন্নাথ কলেজে যে শিবির জিতলো, এইটা বোধহয় জামাতকে নির্বাচনমুখী করতে একটু উৎসাহিত করতে পারে। তো এইটা আমার কাছে সাপে বর মনে হয়েছে। এখন দেখা যাক। কামাল ভাই একটু যোগ করি আপনার প্রশ্ন সাথে একটু যোগ করতে চাই যে নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে বিএনপি থেকে এখন এনসিপি জোট এবং জামায়াতের জোট সবচেয়ে এগিয়ে। এনসিপি এবং জামাতের জোট বিএনপির চাইতে এগিয়ে। আপনি যেটা বলছেন যে তারেক রহমানের আগের রাজনীতি ছিল, এখন পরের রাজনীতিতে দেখা যাচ্ছে বিএনপি একটু শক্তিশালী, কিন্তু উল্টো বলছে নাহিদ ইসলাম। না শুনেন, রাজনীতিতে তো আপনার রেটরিক থাকবেই, রাজনীতিতে বাগাড়ম্বর থাকবেই। হ্যাঁ, যেমন আবার আই রিমেম্বার যে 14ই ডিসেম্বর 1971, 16 তারিখে আমরা স্বাধীন হলাম না, বিজয়। 14ই ডিসেম্বর ভুট্টো বলছিল যে দরকার হলে 1000 বছর ঘাস খেয়ে যুদ্ধ করব। আই রিমেম্বার। তখন আমি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে। তো কী হলো, একদিন পরেই তো শেষ, তাই না? তো এগুলি থাকে রাজনীতিতে, এগুলো মানে বাগাড়ম্বর থাকে, রেটরিক থাকে। হ্যাঁ, এগুলি একটা হলো যে মানে ওয়ার্কারদেরকে চাঙ্গা রাখার জন্য, আর একটা হচ্ছে এক ধরনের আত্মবিশ্বাস দেখিয়ে মানুষকে কনভিন্স করা, এগুলো থাকে। এগুলি কোনো ব্যাপার না। এই রাজনীতিবিদদের কথা খুব গুরুত্ব দিবেন না, একটা সাধারণ মানুষের কথা গুরুত্ব দিবেন, ইভেন গ্রামের কৃষকের কথা গুরুত্ব দিবেন, রাজনীতিবিদদের কথা গুরুত্ব দিবেন না। হ্যাঁ, তারা কখন কি বলে, এভরিবডি ইজ ইরাটিক, এভরিবডি। সকালে একরকম, বিকালে একরকম, কালকে একরকম। হ্যাঁ, ফলে এগুলি আমি খুব একটা গুরুত্ব দেই না। এবং দেখেন, আমার ছেলে একদিন বলছিল, আমার ছোট ছেলে, হি ইজ স্টেইং ইন লন্ডন নাও, অনেক আগে বলছিল যে বাবা সকালবেলা উঠে পত্রিকা পড়ে খুব উত্তেজিত হয়ে যাই। হ্যাঁ, তারপর পরের দিন হয় কি, ওই উত্তেজনা মিলিয়ে গিয়ে আবার নতুন উত্তেজনা তৈরি হয়। মানে এই যে সকালবেলা আপনার উঠে পত্রিকা পড়ে যে উত্তেজনা তৈরি হয়, আপনি যেটা বলছেন যে রাজনীতিবিদদের কথায় গুরুত্ব না দেওয়ার জন্য পত্রিকাগুলোতে তো রাজনীতিবিদদের কথাই ছাপা হয়, এবং আমরাও আলোচনা করছি রাজনীতি। হ্যাঁ, পত্রিকাগুলোর পাতা ভরতে হবে না, আপনাকে তো পত্রিকাটা বের করতে হবে। যেমন ধরেন, আপনার কাজটা কি, কোনো রকমে 1 ঘন্টা পার করে দেওয়া, এই তো, আর কিছু না। কিন্তু যে আপনি খালি ভাবতেছেন কখন 1 ঘন্টা শেষ হবে, এই অনুষ্ঠানটা শেষ হবে, তাইলেই তো আপনি একটা গুড পারফর্মার হয়ে গেলেন, আপনার বেতনটা এনশিওর হয়ে গেল। হ্যাঁ, তো ফলে পত্রিকাগুলো তাই। হ্যাঁ, তাদের কাজ হচ্ছে যে বাজারে কি চলতেছে, ঘটনা কি, এই সে, এটা একটা মূল্যায়ন, এই সে, এটা নিয়ে তো তারা হয়তো পত্রিকা মানে বের হবে কেন, কিছু না কিছু ছাপতে হবে তাকে। তো কিছু না কিছু ছাপতে হবে, তো পলিটিশিয়ানদের কথা ছাপে। কারণ পলিটিশিয়ান, বাংলাদেশে তো বিনোদন তো নাই। একসময় একটা ফুটবল বিনোদন ছিল, নির্বাচন একটা বিনোদন ছিল, এখন তো বিনোদন নাই। তো বিনোদন, যে রাজনীতিবিদরা বিনোদনমূলক কথা বলে, হ্যাঁ, অনেকে হাসে, কেউ বিদ্রুপ করে, কেউ করে। হ্যাঁ, এই চলতেছে এগুলি। জি, আমি আসবো আপনার কাছে আরও একবার ভাই। রুহিন হোসেন প্রিন্স ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। যেটা বলছিলাম যে বিগত 3টি নির্বাচনের কথা যদি আমরা তুলে ধরি, সেটি থেকে এবার একটু ভিন্ন, যে বড় পরিসরে এই পর্যবেক্ষক দল আসছে, কিন্তু জাতিসংঘ থেকে তাদের পরিকল্পনা নেই পর্যবেক্ষক পাঠাতে। যদি তারা না পাঠান, তাহলে এই নির্বাচন নিয়ে আবার প্রশ্ন তৈরি হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই জায়গায় যাওয়ার আগে আমি তো কামাল ভাইয়ের কথা শুনছিলাম। উনি তো অনেক পুরনো দিনের মানুষ এবং বিশিষ্ট পর্যবেক্ষক হিসাবে নানা বিষয় বলেন এবং প্রচুর ভক্তকুল আছে। কিন্তু আমি 2টা পয়েন্ট একটু শুরুতেই বলে রাখি, কারণ উনি রাজনীতিবিদ নিল, পুরনো কথা, নতুন না, তবুও বলি যে আসলে দেখেন, আমরা কিন্তু শেষ বেলায় সবাই ফিরে যাচ্ছেন কাদের কাছে? রাজনীতিবিদদের কাছে। তারাই করবে দেশটা এই উদ্ধার থেকে শুরু করে সব কিছু। এবং আমরা দেখি যে এর বাইরে বিরাজনীতিকরণের ধারা এবং অন্য ধারা যখন থাকে, কেউ ওই সাথে গেলে তারাও কিন্তু জোরের সাথে বলে রাজনীতি ছাড়া বিকল্প নেই। তো যাই হোক, উনি কতগুলো কথা বলেন, খালি মন্তব্য করি যে জেনারেলি আমাদের রাজনীতি নামে যা দেখছি তাতে হয়তো ওইটা, এর থেকে যতক্ষণ পর্যন্ত মানে এটা হচ্ছে নীতিহীন রাজনীতির আমাদের দেশের বাস্তব চিত্র, উনি ওইটাই বলেছেন। আমি সেই কথাটাই বলছি যে এর বাইরে যতক্ষণ পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনীতি সেই অবস্থানটাকে সামনে আনতে না পারবো এবং মানুষ নীতিহীন রাজনীতিকে না বলবে, নীতিনিষ্ঠ রাজনীতিকে হ্যাঁ বলবে, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততদিন পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। 10 সেকেন্ড, আমি যেটা বলছি না, যে কোনো স্টাডিতে 20% কিন্তু নেগলিজিবল।
80% মিনস 100%। না, clear, আপনার আমি কথা এখন বলেন। আমি যে পলিটিশিয়ানদের কথা বললাম, মানে ভালো জেনেই তা না, না না আপনি ওইটা 20%, কিন্তু আমি এটা ধরবো না। আমি 80% ওইটা ওইটা এরর, 20% যেটা এটা এরর, ঠিক আছে? 80% মিন 100%। না এটা ঠিকই। আমি এটা তো বাংলাদেশের বাস্তবতা, এবং একটা কথা আবারও বলছি, সেটা আমি ওনাদেরকে অনুরোধ করে বলা, দেখবেন যে এটাকে অনেক সময় হালাল করা হয় কি বলে জানেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমি মনে করি খুবই ভুল কথা। কৌশল ডিফারেন্ট, সেটা কিন্তু সেই কৌশল মানে নীতিবাদ দিয়ে কৌশল, তাহলে এর থেকে নীতিহীনতা আর হয় না। যাই হোক, ওটা আমি প্রসঙ্গক্রমে বললাম। আপনি যেটা বলেছেন, আমরা দেখেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, এর কোনো অল্টারনেট নাই। এর অল্টারনেট মানে আরও একটা ক্ষতিকর অবস্থায় আমাদের দেশ মানুষ পড়ে যাবে। তা সেই জায়গায় তার একটা ছোট্ট পার্ট আপনি আলোচনা তুলছেন পর্যবেক্ষকের বিষয়টা। আমি এ ব্যাপারে ছোট ছোট দুইটা মন্তব্য। প্রথম কথা, দেখেন যারা বাইরের পর্যবেক্ষক আসেন, দেশেও থাকেন, তা এই পর্যবেক্ষকরা যে তাদের অবজারভেশন বলেন, এবং তা দিয়ে কিন্তু আমাদের নির্বাচন ইয়েস নো হয়ে যায় না, কিন্তু অনেকগুলো একটা লিগাল ভিত্তি, মানে কি বলবো, নৈতিক, লিগাল না, নৈতিক বিষয়টা দাঁড়ায়। আর একটা জেনারেল চলটা হচ্ছে একটা নির্বাচন মানে তার পর্যবেক্ষক আসলে তো গ্রহণযোগ্যতা একটা বেড়ে যায় আর কি। যে আসছি কথাটাই, যে একটা গ্রহণযোগ্যতা দেশ দুনিয়ার সব জায়গায় আছে কিনা। তাহলে যদি দল নিরপেক্ষ বা কোনো এরকম নিরপেক্ষ পর্যবেক্ষক গ্রুপ থাকে যার ক্রেডিবিলিটি আছে, তারা যদি এটাকে পজিটিভ সিগন্যাল দেন, এইটা আরও বেশি গ্রহণযোগ্যতা পায়। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা কি এই ব্যাপারে, ভালো মন্দ দুইটাই আছে। আমরা জানি যে যারা থাকে তারা এমনভাবে, মানে আমি ক্ষমতায় যারা থাকে বলছি, যে তারা এমনভাবে পর্যবেক্ষক গ্রুপ আনে যাতে করে কোনো না কোনোভাবে ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষে কথা বলে, বা তারা এমনভাবে কাজকর্মগুলো করে ইয়েস নো বলেও আচ্ছা ঠিক আছে যা হলো ভালোই হয়েছে, এরকম একটা জায়গায় কিন্তু থাকে। অতীত দিনে আমরা দেখেছি। আমরা আশা করব এইবারের পর্যবেক্ষক এরকমটি হবে না। কিন্তু ইতিমধ্যে একটা বড় প্রশ্ন এসেছে, সেটা কি, অনেকের এইখানে আসার ব্যাপারে পুরো দায় দায়িত্বটা বর্তমান নির্বাচন কমিশন নিতে চাইছে আমাদের সরকারি অর্থায়নে। তাহলে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা উঠেছে। তা আমি যতটুকু খবর পাচ্ছি নির্বাচন কমিশনও তার থেকে পেছনে সরে আসে নাই। কিন্তু যারা আসবে তাদের নিজস্ব থাকায় আসবে। কারণ আপনি যদি আমার বাড়িতে আনার পরে আমি একটু থাকা খাওয়া দেই, তাহলে কিন্তু তার ভূমিকাটা ডিফারেন্ট হয়ে যাবে। আমি তাকে অন্য সেফটি দেবো, অন্য অন্য জায়গাগুলো করব যা আমাদের করার, কিন্তু সে তার দায়িত্ব নিয়ে আসবে এবং দায়িত্ব পালন করবে। আচ্ছা প্রিন্স ভাই, একটু জাতিসংঘের জানতে চাই যে, বলছেন, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সেটার ব্যাপারে আমাদের বুঝতে হচ্ছে যে জাতিসংঘ কেন আসতে চান না, এই পয়েন্টগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না। কালকে আমি একটা দেখলাম যে এরকম বলছে যে না আমরা তো অন্য সাপোর্ট দিচ্ছি, আচ্ছা আমরা দেখব। কিন্তু বাংলাদেশে হয়তো তারা এই সময়টাকে এটা গুরুত্বপূর্ণ মনে করছে না। কিন্তু আমার বিবেচনায় যদি ব্যক্তিগতভাবে বলেন যে এই সময়ে এটা তো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা দেখা উচিত। ইউরোপীয় ইউনিয়ন তারা একটা বলতে চাইছে, কিন্তু গতকালও দেখলাম তারা পার্টিসিপেটরি মেথডের একটা কথা বললেন, যে জনগণ কিভাবে ভোট দিতে কি পরিমাণ যেতেছেন না যাচ্ছেন, এটা খুবই, এ নিয়ে কোনো দ্বিমতের কোনো কারণ পাঠানো হচ্ছে তাদেরকে আবার জোর করে পাঠানো হচ্ছে কিনা, মানে আচ্ছা আমি সেটা ঠিক জানি না। আমি প্রসঙ্গ করে বলছি, যেটা আমি বললাম ওইটা বলি, যে এটা তো ঠিক যে জনগণের পার্টিসিপেশনটাই প্রধান ব্যাপার। আর একটা আলোচনায় থাকে না, খালি তুলে রাখি, এখনও আলোচনা মানুষ ঠিকমতো ভোটে দাঁড়াতে পারছে কিনা সেটা অন্য আলোচনা, এখন গেলাম না, এটা আলোচনার এজেন্ডা থাকে না। আমরা বামপন্থী একটা অন্যতম এজেন্ডা করতে চাই, সেটা একটা ব্যাপার বটেই। কিন্তু মনে রাখা উচিত পার্টিসিপেটরি মানে ইউরোপ ইউনিয়ন সহ অন্যরা অতীত দিনে যা বলেছে, তারা নিশ্চয়ই সবসময় তাদের নীতিটা ঠিক রাখবে, সেটি আমরা প্রত্যাশা করব। কিন্তু আমার শেষ কথা এ ব্যাপারে, যে পর্যবেক্ষক কি হলো না হলো এটা হয়তোবা গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ ভয়মুক্ত পরিবেশে তাদের নিশ্চিতভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে কিনা, এবং যেটা প্রয়োগ করছে ঠিকমতো গোনা হচ্ছে কিনা, গোনার পরে সেটা প্রচারিত হচ্ছে কিনা, প্রচারিত হওয়ার পরে যারা নির্বাচিত হচ্ছেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর হচ্ছে কিনা, এটাই হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে জনাব আক্তার হোসেন। আমি আপনার কাছে একটু আসতে চাই, প্রিন্স ভাই যেটা বলছিলেন যে নীতিহীন রাজনীতিতে, আমি আপনার কাছ থেকে প্রশ্ন জানতে চাই যে নীতিহীন রাজনীতিতে আসলে রাজনীতিবিদদের হাতে রাজনীতি আছে কিনা এখন? ধন্যবাদ আপনাকে। আমাকে এমন এক জায়গায় ফেলেছেন, আমার ডান দিকে একজন প্রখ্যাত রাজনীতিবিদ, আরেকজন রাজনৈতিক বিশ্লেষক, এবং দুজনেই তাদের জায়গায় স্বনামধন্য এবং সবাই চিনেন তাদেরকে। আমি শিক্ষক মানুষ, একদম খোলামেলা কথা বলবো এবং সাদা চোখে যেটা দেখি আমি।
কামাল ভাই যেটা বলেছেন যে রাজনীতির ব্যাপারে একটা নেগেটিভ ভাইব ওনার কথা থেকে হয়তো অনেকে নেবেন, এটা হচ্ছে জেনারেল পারসেপশন। উনি কিন্তু ভুল বলেন। আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, একই উত্তর পাবেন যে রাজনীতিবিদদের কথার কোনো ঠিক নেই। এই কথাটাই কিন্তু তারা বলবে। কিন্তু আমরা তো দিন কিন্তু শেষে যে এটাও ঠিক, রাজনীতিবিদদের কাছে সেটাই আমাদের যেতে আসছিলাম হবে। আমি। প্রিন্স ভাই যেটা বলেছেন, দিন শেষে কিন্তু আমরা রাজনীতিবিদদের কাছে যেতে হবে। আপনি যদি লক্ষ্য করেন, গত আমরা স্বাধীনতার পর থেকেই যদি ধরি, রাজনীতি যারা করেন তাদের মতো স্যাক্রিফাইস কিন্তু অন্য কোনো প্রফেশনাল লোক করেন না। জেল জুলুম বলেন, তাদের আর্থিক, তাদের শারীরিক যে জিনিসগুলোর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় একজন ভালো রাজনীতিবিদ হতে হলে, এটা অন্য কোনো প্রফেশনের দ্বারা সম্ভব না। যেটা আমাদেরকে সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা চাই তাদের কাছে যেতে হবে। প্রত্যাশা কি আমাদের? প্রত্যাশা হচ্ছে রাজনীতিবিদরা নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করবেন, জনগণের কথা চিন্তা করবেন। এটাই তো আমাদের চাওয়া, এবং তারা ইচ্ছা করলেই কিন্তু সেটা পারেন। আর গণতন্ত্রের কথা যদি বলেন, গণতন্ত্র মানে কি শুধু নির্বাচন? গণতন্ত্র মানে কিন্তু শুধু নির্বাচন না, এখানে মধ্যে আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে। মেজর কম্পোনেন্ট হচ্ছে নির্বাচন। এই গণতন্ত্রের জন্যই কিন্তু আমরা স্বাধীন হয়েছে, এটা আপনার মনে রাখা উচিত। যদি পাকিস্তান একটু হাইপোথেটিক্যালি চিন্তা করেন, পাকিস্তান যদি তখন আওয়ামী লীগকে যদি তাদের পাওয়ারে দিয়ে দিত, ক্ষমতাটা দিয়ে দিত, তখন সিনারিও অন্যরকম একটু হতে ভিন্ন হতো পারতো, আর কি। তাই না? মানে দেশের সুতরাং কথা চিন্তা দেশের করা জন্য এবং আমাদের দেশের নির্বাচন- জনগণের কথা চিন্তা করা, এই ধরনের রাজনীতিবিদদের মানে ভবিষ্যতে সংকট হতে পারে কিনা, মানে আপনি যেটা বলছিলেন আর কি। আমার মনে হয় না। আমার মনে হয় না। গত জুলাই আগস্টে কিন্তু মানুষের পারসেপশন চেঞ্জ হয়েছে। মানুষের প্রত্যাশা যেমন ছিল, এখন কিন্তু মানুষ আগের মতো ওভাবে চিন্তা করছে না, আমার ধারণা। তারা চায় এখন একজন সৎ মানুষরাই আসুক, তারা দেশের জন্য যারা কাজ করবে তারাই ক্ষমতায় আসুক, এবং তাদের কাছ থেকে, যাদের কাছ থেকে তারা সার্ভিস পাবে, তারাই যেন আসে। আর রাজনীতির এখনও কিন্তু আমরা এই যে গণভোটের কথা বলেন আপনারা, হ্যাঁ না ভোট দেবেন, কয়জন মানুষ জানে আসলে যে এই গণভোটটা কিসের উপর দিচ্ছে? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি যতটুকু পড়েছি, প্রিন্স ভাই ভালো বলতে পারবেন, কামাল ভাই বলতে পারবেন, যে 4টা পয়েন্টের উপরই আছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 4টা পয়েন্ট কিন্তু আমার মনে নেই। সাপোজ মনে করেন আমি 3টাতে হ্যাঁ বলতে চাই, আরেকটাতে না বলতে চাই, তখন কি করব? আমি গতকাল এটা বলেছি একটা অবসরে। আমি এই বিষয়ে ভাই আপনার কাছে একটু আসতে চাই। হ্যাঁ, আমি বলি, সেটা হচ্ছে ওনার একটা পয়েন্ট আমি একটু ব্যাখ্যা করব। তার আগে বলি যে রাজনীতিবিদকে আমি কিন্তু নিগেট করছি না। আমাদের যে হিস্টোরি, সেখানে সবগুলো টার্নিং পয়েন্টে রাজনীতিবিদদের কন্ট্রিবিউশন, আর কারো কন্ট্রিবিউশন নাই। এই একাডেমিশিয়ান বলেন, তারপর সিভিল সোসাইটি বলেন, কারণ জার্নালিজম কেউ না। 66-এর 6 দফা রাজনীতিবিদ, 16-এর মুভমেন্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধ রাজনীতিবিদ, এরশাদ পতন, 3 জোটের রূপরেখা সেটাও রাজনীতিবিদ, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট রাজনীতিবিদ। অল দি টার্নিং পয়েন্টস ওয়ার ক্যারিড আউট বাই দি পলিটিশিয়ানস, মানে আর কেউ না। ফলে আমি নিগেট করছি না, কিন্তু আমি বলতেছি রাজনীতিবিদদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন যেটা আমরা দেখতেছি, এইটা খুব মানে ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ, সেই কারণে আমি একজন ক্ষোভ থেকে বলছি। ভাইয়ের একটা কথা একটু ব্যাখ্যাযোগ্য, সেটা উনি বললেন গণতন্ত্র মানে কি নির্বাচন? খুবই ভাইটাল প্রশ্ন এটা। যেমন ধরেন, আমরা কি করতেছি? আমরা করতেছি একদিনের গণতন্ত্রকে সামনে রেখে আগাচ্ছি। সেটা হলো যে ভোটের দিন মানুষ ভোট দিবে, তারপরে গণতন্ত্র কায়েম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এবং এটা কি হয়েছে জানেন, আমরা যে এই যে এখন যেগুলি করছি না, এটা হচ্ছে রমজান মাসে ঈদের জন্য অপেক্ষার মতো। সারা রমজান মাস এই ঈদ আসতেছে, কেনাকাটা, অমুক তমুক, একটা উৎসব মুখর পরিবেশ ইত্যাদি। যে ঈদের দিন সকালবেলা নামাজটা পড়া হয়ে গেল, আর 2-1 গেস্ট আসলো, মানে শ্যামাই ট্যামাই খেয়ে গেছে, তারপরে কিন্তু শেষ এবং খতম। 1 বছরের জন্য এটা খতম। এটার আর কোনো রেশই নাই। তা আমাদের মানে এই যে নির্বাচনের দিন না, গণতন্ত্র একটা বিরাট ক্যানভাস। এটা হচ্ছে সামগ্রিক জীবনযাপন পদ্ধতি। ইট ইজ নট মেয়ারলি ভোট দিলাম, একটা ইলেক্টেড বডি তৈরি করলাম আর প্রাইম মিনিস্টার হয়ে গেল, নট দ্যাট। আমি আমার ড্রাইভারকে কিংবা আমার কাজের বুয়াকে যখন সামান্য তুচ্ছ কারণে যখন আমি থাপ্পড় মারতেছি, ওখানে গণতন্ত্রের প্রতিমা চিত্রে একটা কলঙ্ক বসতেছে। আমি যখন 18 বছর পার হয়ে যাওয়ার পরে আমার সন্তানকে পেটাচ্ছি, সন্তানের উপর খবরদারি করতেছি, ওখানে গণতন্ত্রের গায়ে একটা আঁচড় পড়তেছে। এটা একটা সামগ্রিক জীবন পদ্ধতি। অথচ আমরা কি করতেছি? আমরা মনে করতেছি যে ভোট দিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করা হচ্ছে গণতন্ত্র। নো, অ্যাবসলিউটলি নট। এটা আপনি
সারা সোসাইটিতে স্বৈরতন্ত্রের উপাদান আছে, সারা সোসাইটিতে। আর আপনি একটা ইলেক্টেড বডি তৈরি করে ক্ষমতা হস্তান্তর করে দিলেন আর গণতন্ত্র কায়েম হয়ে গেল। ইজ ইট মানে সো ইজি? দেখেন এইসব না, মানে কি বলবো, আমাদের কতগুলি মানে ভ্রান্ত চিন্তা কাজ করে। একটা সোসাইটি গণতান্ত্রিক কখন হয়? যখন ওই সোসাইটিতে সর্বক্ষেত্রে একটা সহনশীলতা, সর্বক্ষেত্রে অন্যকে সম্মান করার যে অভ্যাস বা কি বলে একটা সহমর্মিতা, এক ধরনের ফেলো ফিলিং, হ্যাঁ হ্যাঁ, বিরোধ থাকবে, নানা রকম কন্ট্রাডিকশন থাকবে, তার মধ্য দিয়ে একটা কি বলে টলারেন্ট সোসাইটি, সেটা হচ্ছে গণতন্ত্র। জি ভাই, আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, একটু দেশ থেকে দেশের বাইরে যেতে চাই, মানে আধিপত্য বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট রয়েছে তাকে আপনার গ্রেফতার করে ভিন্ন দেশে নিয়ে যে তার বিচার করা হচ্ছে, মানে এটা নিয়ে কিন্তু রাজনীতি অঙ্গনে, আন্তর্জাতিক রাজনীতি অঙ্গনেও কিন্তু বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন সাংবাদিক হিসেবে আমি আপনার কাছ থেকে এটা একটু ব্যাখ্যা জানতে চাই, কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে? না, আমি এটার উপরে একটা একক টকশোই করছি আমি গ্লোবাল টেলিভিশনে। মানে প্রশ্নটা স্পেসিফিক করলে ভালো হইতো। না, এটা দেখেন, একে তো এটা ইউনিপোলার সোসাইটি, হ্যাঁ, আমেরিকা একটা একক শক্তিধর মানে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাইছে, এবং সেই রাষ্ট্রেরই যিনি সর্বময় কর্তৃত্বের মালিক হয়েছেন ভোটের মাধ্যমে, উনি একটা মানে কি বলে যে ইনসেইন পার্সোনালিটি, এক ধরনের উন্মাদের মতো লোক, হ্যাঁ। তো ফলে যা হওয়ার তাই হয়েছে, তার হাতে শক্তি আছে এবং সে উন্মাদ। তাহলে কি হবে? আপনি যদি একটা পাগলের হাতে যদি আপনি একটা ছুরি দেন, সে কি করছে? সে যাকে তাকে আঘাত করে বসবে। এবং তিনি কিন্তু বলেছেন যে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভেনেজুয়েলার, ট্রাম্প। না, এখানে দেখেন, এটা ব্যাপারটা হয়েছে কি, আমি বলছি ভেনেজুয়েলার কেন এটা করছে, এগুলো তো বোগাস। এই যে কি ড্রাগ ট্রাফিকিং, এগুলো বোগাস কথা। যেমন ইরাকে যেটা কি বলছে যে ডিস্ট্রাকশন অফ ম্যাস, কি ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এগুলো বোগাস, কিছুই পায় নাই। এই যে ড্রাগ ট্রাফিকিংয়ের যে মানে অভিযোগটা, এটা বোগাস। ভেনেজুয়েলা হচ্ছে আপনার ক্রুড অয়েলের মানে লার্জেস্ট রিজার্ভ তার কাছে, ঠিক আছে? ওই যে কোথায় জানি একটা পড়লাম, সেটা হচ্ছে যে মানে আমেরিকা ইজ অ্যান অয়েল কোম্পানি উইথ অ্যান আর্মি। আমেরিকা এখন একটা তেল কোম্পানি, যার আছে একটা আর্মি। এই আর্মি দিয়ে সে তেল আহরণ করে, বুঝছেন? মানে রাজনীতি এখন এটা একটা স্যাটায়ার করছে, হ্যাঁ। তো এখন যেন ক্রুড অয়েলের লার্জেস্ট রিজার্ভ, সেটার দিকে তার সেন দৃষ্টি পড়ছে। এখন নানা রকম ছল চাতুরি করে এখন কি হবে? মানে আপনার ভেনেজুয়েলার যে অয়েল, সেটা তো স্টেট ওন, এটা ন্যাশনালাইজ করা হয়েছে, তাই না? তো এটা এখন আমেরিকার হাতে চলে গেল। এখন সে বেশি বেশি তেল উত্তোলন করবে, সে কিছু নেবে। আবার যেহেতু ভেনেজুয়েলার অর্থনীতি খুব খারাপ, হ্যাঁ, সেহেতু ভেনেজুয়েলার রাজনীতিকে ডিকটেট করতে গেলে মানুষকে তো খাওয়ায় রাখতে হবে, কিছু তেল তাদের জন্য খরচ করবে, হ্যাঁ। এবং এই পুরো জিনিসটা ভেনেজুয়েলার রাজনীতিটা সে নিয়ন্ত্রণ করবে এবং তেল ভাগাভাগি করে 80% নিয়ে যাবে সে, 20%। আচ্ছা ঠিক আছে, মানে হুগো চ্যাভেজের আমল থেকে কিন্তু ভেনেজুয়েলার যে ইকোনমি, এটা মানে ডিক্লাইনিং, হ্যাঁ, এবং নানা রকম অসন্তোষ আছে। এখন সেই রাজনীতিটা তার নিয়ন্ত্রণে নিয়ে এসে কিভাবে মানুষকে খাওয়ায় দাওয়ায় ওখান থেকে নেওয়া যায়, এই বুদ্ধি করবে। এবং এটা তো অবশ্যই তেলের মালিক হতে চায়। এটার সাথে কিন্তু আরেকটা বিশ্লেষণ রয়েছে, সেটি হচ্ছে এই তেলের উপর যেন চায়না হাত দিতে না পারে। চায়না, হ্যাঁ, এখানে একটা ব্যাপার, তিনি আরো 6টি দেশের উপর কারণটা হচ্ছে দিয়েছেন, রাশিয়া, চায়না, এরা যাতে এই তেলের উপর ভাগ বসাতে না পারে, কারণ তারা তো কম দামে তেল নিচ্ছিল এতে। না, নট অনলি ভেনেজুয়েলা, এই যে দিস অ্যাগ্রেসিভ প্রেসিডেন্ট। কিউবার কথা বলেছেন যে কিউবার কাছে তেল দিবেন না। কিউবা আপনার তার যে মানে সাউথ আমেরিকান তার যে নেইবারহুড যেটা আছে আর কি, হ্যাঁ, মেক্সিকো বলেন, কিউবা বলেন, কলম্বিয়া বলেন, হ্যাঁ, এই সবগুলির উপরে তার সেন দৃষ্টি পড়বে। এবং সে তো ইউরোপে হাত দিচ্ছে, এই যে গ্রিনল্যান্ড, হ্যাঁ, সে তো ওইটার উপর তার দৃষ্টি পড়ছে। মানে এইটা হচ্ছে নিও ইম্পেরিয়ালিজম। মানে এতদিন আমরা আমেরিকার যে ইম্পেরিয়ালিজম দেখছি, প্রিন্স ভাই বলতে পারবেন, আমরা যে 70 দশকের স্লোগান দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এখন এই ইম্পেরিয়ালিজম একটা অন্য ধরনের ইম্পেরিয়ালিজম, এটা নিও ইম্পেরিয়ালিজম, এবং এটা মোর অ্যাগ্রেসিভ। আপনার কাছে আরো একবার আসবো। জনাব আখতার হোসেন, আমি আপনার কাছে একটু আসতে চাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি একটি ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন, যে সেখানে একজন শিক্ষককে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে, শিক্ষার্থীরা লাঞ্ছিত করেছেন, এবং তার অভিযোগ তিনি আওয়ামী লীগের বা আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে তারা বলছেন যারা আক্রমণ করছেন।
আমরা দেখছি যে একটি গোষ্ঠীর উপর আক্রমণ করলে সেই গোষ্ঠীর অন্য কেউ দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিবাদ করছে, কিন্তু শিক্ষকের উপরে হামলা হচ্ছে, কোনো শিক্ষককে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিতে দেখিনি এবং প্রতিবাদ জানাতেও দেখিনি। এটা আমাকে একটু সময় দিতে হবে এটা বিশ্লেষণ জি, করার please. জন্য। প্রথম হচ্ছে যে প্রতিবাদ এসছে, আমি আজকে পত্রিকায় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল যারা আছে তারা কিন্তু এটা প্রতিবাদ করেছে এবং নিন্দাও জানিয়েছে। মানে নিন্দা এবং প্রতিবাদের মধ্যে যদি আমরা আটকে থাকি তাহলে এই না, ঘটনা আমি তো আরো যেটা করেছে বেড়ে সেটা যাচ্ছে। বলছে, একটা স্টেটমেন্ট তারা দিয়েছে যে ইয়ে করে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই কাজটা কেন হলো, শিক্ষকদের মধ্যে একতা নেই কেন? এটা একদিনই তো হয়নি, এটা আমি যদি বলি বংশ পরম্পরায় এটা আস্তে আস্তে জমতে জমতে এই ডিভিশনটা সৃষ্টি হয়েছে। মূল কারণ হচ্ছে শিক্ষকরা অতিমাত্রায় রাজনীতির সাথে জড়িত হয়ে গিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজগুলোতেও আমরা গত জুলাই আগস্টের পরবর্তী ইয়েতে আমরা যেটা দেখেছি, শিক্ষকদের উপর হামলা হচ্ছে, তাদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে। কালকে যেটা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বা পরশুদিন 9 ঘন্টা তাকে অবরুদ্ধ পর্যন্ত অবরুদ্ধ করে করে রাখা রাখা হয়েছে। হয়েছে এবং শালীনতা সেখানে ছিল না, আমরা যেটা ভিডিও ফুটেজে দেখেছি। খুবই দুঃখজনক। ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষক হিসেবে আমি নিন্দা জানাই এই জিনিসটার। একটু যোগ করি যে যেখানে ক্যাম্পাসে রাজনীতি রয়েছে সেখানে শিক্ষকদের রাজনীতিতে জড়ানোটা কি স্বাভাবিক বলে মনে করেন কিনা আপনি? শিক্ষকদের রাজনীতিতে জড়ানোটা অস্বাভাবিক না, কিন্তু যেই পর্যায়ে আমরা শিক্ষকরা নিয়ে গিয়েছি শিক্ষক রাজনীতিটাকে, সেই পর্যায়ে যাওয়াটা বোধহয় ঠিক হয়নি। আমার ক্লাসের মধ্যে ছাত্রলীগের ছেলেরা থাকবে, ছাত্র দলের ছেলেরা থাকবে, ছাত্র শিবির থাকবে, ছাত্র ইউনিয়নের ছেলেরা থাকবে। ওরা তো আমাকে শিক্ষক হিসেবে দেখতে চায়। আমি যদি আমার রাজনৈতিক মতাদর্শটাকে ক্লাস লেভেলে নিয়ে যাই তাহলে কিন্তু তারা আমাকে শিক্ষক হিসেবে দেখবে না, রাজনীতিবিদ হিসেবেই দেখবে। মানে শিক্ষকরা কি একটা- তাহলে অতি উৎসাহী হয়ে কি রাজনীতিতে কোনো ঢুকে কোনো পড়ছেন? ক্ষেত্রে অবশ্যই সেটা হয়েছে। আর একটি জিনিস যেটা হয়েছে যে শুধুমাত্র আওয়ামী লীগ করলেই একজন শিক্ষককে লাঞ্ছিত করতে হবে, এটা কোন যুক্তিতে বলে? তার মতাদর্শ থাকতেই পারে, আওয়ামী লীগ করছে দেখেই তাকে লাঞ্ছিত করতে হবে, এটা এর আমি ঘোর বিপক্ষে এটার। কিন্তু যে শিক্ষক ছাত্রদেরকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, তার বিভাগের ছাত্র হোক বা পাশের বিভাগের ছাত্র হোক, তার চোখের সামনে যখন আবরারের মতো হলে 24 ঘন্টা ধরে সারা রাত ধরে অত্যাচার করছে, সেখানে গিয়ে যে শিক্ষক কোনো হস্তক্ষেপ করেনি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে উস্কে দিয়েছে, সে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের একটা ক্ষোভ সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক না। তবে দিস ইজ নট দ্য ওয়ে। যে ওয়েতে করা হচ্ছে এটা হতো না যদি প্রশাসন, যারা সত্যিকারভাবে এ সমস্ত কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল, তাদেরকে যদি প্রশাসনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হোক, তদন্ত হোক, যেটা হোক, এটা যদি করতো তাহলে আমার মনে হয় এতটা আসতো না। তারপর আমি বলবো এ কাজটা নিন্দনীয়, এ কাজটা ঠিক হয়নি। মানে এখন যারা মানে এখনকার পরিস্থিতিতে পরিস্থিতি যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় একটা সময়, যে তখন আবার হচ্ছে এখন যারা আছে তাদের বিরুদ্ধে আবার সেই মব তৈরি অবশ্যই হবে কিনা? হতে পারে। আচ্ছা, আমি একটু যোগ অবশ্যই করবো হতে পারে। এখানে, জি প্লিজ ভাই। ওনার কথাটা একটু যোগ করি। দেখেন, শিক্ষক সম্প্রদায়ের মধ্যে হাইলি পলিটিসাইজের সংখ্যা কত, পার্সেন্টেজ কত? একটা হচ্ছে হাইলি পলিটিসাইজড, আর একটা হচ্ছে ধরেন ডিভিশন আছে না, লাল দল নীল দল ধরেন। তো এখন আমি একটা শিক্ষক, আমি লাল দলে ভোট দিলাম, সেইটা আওয়ামী লীগের দল বা গত রেজিমের দল, কিন্তু আমি জাস্ট ভোটটা দিয়েছি। আমি পলিটিসাইজ না, মানে হাইলি পলিটিসাইজ না, আমি কোনো সুবিধাও নেইনি আমি। এখন দেখা যাবে যে ওই টিচারের সঙ্গে যে ভোট দিয়েছে আওয়ামী প্যানেলে, একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো একটা ব্যাপারে তার একটা প্রবলেম হয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু সে এইটা ব্যবহার করে তাকে ইয়ে করবে, কিন্তু সে ওইটুক নিগ্রহের জন্য সে যোগ্য না, ওই তাই না? এই যে আপনার বাই অ্যান্ড লার্জ, হ্যাঁ, এই জিনিসগুলি হইলো আর কি, হ্যাঁ, মানে আমার সাথে, আমি ছাত্র নেতা, আমার সাথে কোন দিন কি হয়েছিল বা আমার এই রিকোয়েস্ট শুনে নাই, এই, হ্যাঁ, এগুলি করে মানে যারা ধরেন কিছুটা তো মানে একটা পক্ষপাত থাকতেই পারে, এটা তো যতক্ষণ না পর্যন্ত সে ক্রিমিনাল অফেন্স করছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ওইভাবে দোষী বলতে পারেন না, তাই না? আপনি জাস্ট আপনার এটার সাথে অ্যাড করে দিয়ে আমি একটা সেকেন্ড, আইন তো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনগুলো হয়, সাধারণত নীল এবং সাদা দল দুটা দলই তো করেন। নীল দল হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত, সাদা দল হচ্ছে বিএনপি সমর্থিত। নীল দল গত 17-16 বছরে প্রতিটা নির্বাচনে তারা জিতেছে, 800 ভোট 900 ভোট করে পেয়েছে। আপনার ওইটাই যদি আমরা বলতাম যে
একটা মতো পার্থক্য থাকার কারণেই তার উপর অ্যাকশন হচ্ছে। 800 শিক্ষকের কেউ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো নীল দলে যারা যারা নির্বাচন করেছিলেন, নেতারা ছিলেন, তারা সবাই আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাই না? আচ্ছা একটু বলি একটু, আপনি যদি ব্যবহার করতে চান, হ্যাঁ, তাইলে কিন্তু আপনি সব সরকারি কর্মচারীকে আপনি স্বৈরাচারের দোষর বলতে পারবেন। আমি এটা আমি বলছি সবাইকে। কি কারণে? আপনি যদি রিয়েলি মনে করেন যে না আমি সবাইকে দোষর বানাবো, পারবেন। কিন্তু কীভাবে বলবো জানেন? 5ই আগস্টের অপরাহ্ন পর্যন্ত কোনো সরকারি কর্মচারী রিজাইন করে নাই। দ্যাট মিনস সরকারি যারা রিজাইন করে নাই, সবাই তো করে, তারা চাইছে যে এই স্টেট মেশিনারি ফাংশন করুক, কন্টিনিউ করুক। তা না হলে জুলাইয়ের মিড জুলাই থেকে তো কিলিং শুরু হয়েছে, তাই না? শুরু হয়েছে এবং কিলিংটা আরও ব্যাপক হয়েছে আপনার শেষের দিকে বাড়িতে। তো তারা রিজাইন করবে না, করে নাই তো। তার মানে কি দে ওয়ান্টেড। ভাই, স্বাধীনতা যুদ্ধের সময় আপনি কিন্তু কলেজে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা ক্লাস নিয়েছে তাদেরকে কি আমরা সবাইকে কোলাবোরেটর বানিয়েছি? যে আমি এই বিষয়ে একটু রুহুল হোসেন প্রিন্স, আমি আপনার কাছে একটু আসতে চাই। থিওরিটিক্যালি যদি চান, থিওরিটিক্যালি চাইলে আপনি বলতে পারবেন, কিন্তু এটা তো ঠিক না, এটা বাস্তব না, তাই না? তো ফলে আমি যেখানে আমি যেখানে ভিকটিম বানানোর আমার চিন্তা আছে, সেখানে আমি একটা জিনিস ব্যবহার করতেই পারি। আমার কথা হচ্ছে ক্রিমিনাল অফেন্স না করলে, গভর্নমেন্টের কাছ থেকে আনডিউ সুবিধা না নিলে, মানে যেটা মানে ডিসগ্রেসফুল সুবিধা কিন্তু নিতেই পারে। কে সুবিধা নেয় না? মানে বিরোধী দল ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে নাই, 15 বছর ব্যবসা করে, অনেকে ব্যবসা করে নাই। তো এটা তো এক ধরনের সুবিধা, তাই না? যে সুবিধাটা ডিসগ্রেসফুল কিনা, দ্যাট ম্যাটার্স। হ্যাঁ, এবং হ্যাঁ, এখন জনাব রুহিন হোসেন প্রিন্স, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন। তরুণ প্রজন্ম, একজন শিক্ষকের গায়ে হাত তোলা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এর আগেও কিন্তু আমরা এমন ঘটনা দেখেছি। একটু জানতে চাই যে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই, তরুণ প্রজন্ম আসলে কোন দিকে যাচ্ছে, তাদের নীতি নৈতিকতা কোথায় যাচ্ছে? দেখেন, এইটা তো কি বলবো, এই আলোচনা তো আরও অনেক গভীরের আলোচনা, তো গভীরের তো সময় নাই। আমি ওই স্যার যে কথাগুলো বলেছেন ওইটার ধারাবাহিকতা শুধু এই পয়েন্টটা যোগ করি। রাজনীতি তো করবেন, রাজনীতি অন্য জিনিস, কিন্তু দলীয়করণটা তো আমরা মোটেই চাই না। আমি শিক্ষকদের কথা বলছি, পরেরটা একটা নাম্বার 1 দলীয়করণ। তিনি রাজনীতি তার বিলিভ থাকবে, করবো অন্য জায়গায়, এই একটা। আর একটা হচ্ছে এটা কিন্তু শাসনের সাথে জড়িত। যখন দেখা যায় যে এক জায়গার ভিসি, ডিন, এইগুলোর নিয়োগ ওই দলের সাথে না থাকলে হয় না, যোগ্যতার তখন মাপকাঠি থাকে না, মাপকাঠিটা হয়ে যায় অন্য জায়গায়। যেটা আমরা এইদিকে তাহলে আইনের শাসনটাও দেখতে হবে, আর শিক্ষকদেরও তার মর্যাদার জায়গাটা রক্ষা করা দরকার, যেটা অনেক দিন ধরে হয়নি বলে আমরা মনে করি। এখন আপনি যেটা বললেন, এইটা তো এইবার যে ভয়াবহ রূপ ধারণ করেছে, এইটা আমার ধারণা, আমারও ভুল হইতে পারে, যে গণ অভ্যুত্থানের আগে এত খারাপ অবস্থা হবে অন্ততপক্ষে আমি তো এটা ভাবতে পারিনি। এটা আমার ভুল হইতে পারে, রিডিংয়ের ভুল হইতে পারে। বরঞ্চ আমাদের একটা চিন্তা ছিল যে এখনকার ছাত্ররা, তরুণ প্রজন্ম অনেকে রাজনীতি বিমুখ হয়ে গেছে, তারা হয়তো নিজস্ব স্বার্থ চিন্তা করে, হয়তো সমষ্টিগত চিন্তা করে না, এর থেকে কিভাবে এই জেনারেশনকে নিয়ে আসা যাবে সেই ধরনের ভাবনা চিন্তার মধ্যে ছিল। যদিও আমরা অনেক পজিটিভ দিক দেখেছি, যে তারা হয়তো গ্রুপ চর্চা করছে, স্টাডি করছে, হয়তো রাজনীতি না থাকলেও বিভিন্ন এলাকার সমিতির নামে কাজকর্মগুলো করছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এইবারে আমরা দেখলাম যে এত ভয়াবহ রূপ হলো, অতীতে কোনো দিন ঘটেছে বলে ইতিহাস থেকেও বলে না, আমাদের চোখের সামনে দেখি নাই। কারণ 80-র দশকে তো 90-এর গণ অভ্যুত্থান পুরো সময়টাই আমরা কাজ করেছি। তার আগে মাহবুব কামাল ভাইরা এবং আরও অন্যরা 60-এর দশক থেকে শুরু করে অন্য জায়গায় করেছেন, অতীতেই তো ঘটেই। তার মানে আমাদের পুরো যে অবক্ষয় অবস্থা, সমাজের যে অবক্ষয় চেহারা, সেইটা কিন্তু একেবারে চোখের সামনে আমরা এটা দেখতে পেলাম। কিন্তু এই ঘটনার পরে, আপনি প্রথম দিকের বলছি, 5ই আগস্ট 2024-এর পরে যারা দায়িত্ব পালন করছেন সরকার, আমি তো দেখি তাদের ভূমিকা না নেয়ার কারণে, বরঞ্চ ভূমিকা না নিয়ে প্রচ্ছন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন, যার জন্য ঘটছে। আপনি যেটা পরে বললেন, এই যে স্যার যেটা বলেছেন, আর তো বলার দরকার নেই। কেউকে তুমি এটা তো অপরাধী করতে তো আমরা পারি না, রাজনীতি বিলিপ তার কাছে, সে যদি কোনো আইনগতভাবে দোষ করে, কামাল ভাই যেটা বলেছেন সেটা আইনের আওতায় যাবে, কিন্তু আমি তো তাকে এই ধরনের জায়গায় যেতে পারি না। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা দেখা গেল, যে শিক্ষক কিছু ছাত্ররা যে তার উপরে আঘাত করলো, হেনস্থার পরে যখন চলে এসে আমি ধারণা করি যে হয়তো বা স্থানীয়ভাবে একটা মিউচুয়াল, যদিও মিউচুয়াল শব্দটা কারেক্ট আমি ধরছি না, তবু বোঝার জন্য, তারপরে দেখলাম একটা মেয়ে এসে যেভাবে উদ্ধত্যপূর্ণ আচরণ করলো। এখন এইটা আমি তো দেখছি, আপনি দেখেন
5ই আগস্টের পরে অনেকগুলো ঘটনা সমাজে ঘটে গেছে, যার স্বীকারোক্তিমূলক ঘটনাগুলো এখন আসছে, যে আমি আগুন দিয়েছি, আমি পুড়িয়ে দিয়েছি। এটা কল্পনা করতে পারেন একটা সমাজে আপনি দেওয়ার পরে পুলিশ যখন তাকে কি বলবো যে আইনের আওতায় আনতে চাইলো, সরাসরি কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো জামিনে এবং বের করে পুলিশের দেওয়া বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হলো। আচ্ছা, তার মানে তাহলে আমি তো দেখছি এই ঘটনাবলীকে এই সরকার এবং একটা বিশেষ গোষ্ঠী প্রশ্রয় দিয়ে ওই যে অবক্ষয় ধারা সেইটাকেই তারা নারিশ করছে, যাতে করে দেশটা আরো একটা সংকটপূর্ণ জায়গায়, মানে আপনি এর যদি থেকে উদ্ধারের জন্যই বরঞ্চ আমাদের এখন পথ খুঁজে, এবং এইটা ঘটনার পরেই সবাইকে সোচ্চার হতে হবে এবং এইখানে উদ্ধারের পথ খুঁজে বের করতে হবে, সেটাই এখন জরুরি কর্তব্য বলে আমার কাছে জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি যদি এটাকে মানে অন্যায় দেখেন, হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে যে ঘটনাটা বলছেন সেটাকে যদি আপনি অন্যায় হিসেবে দেখেন, জামায়াত কিন্তু বলছে যে তারা ছোট মানুষ, বাচ্চা মানুষ, তাদের মুখ থেকে এই ধরনের কথা বা তাদের আচার আচরণ এমন হতেই পারে, মানে এটা জামায়াত থেকে প্রশ্রয়দাতারাই বলতে পারে। আপনি প্রথমে নামটা বাদ দেন, কারা বলেছে দরকার নেই, এই কথা ধরে নেন। আপনি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হিসেবে যাকে চেনেন তিনিও যদি বলেন, আপনি ধরে নেবেন তিনি এটার প্রশ্রয়দাতা। আগে না থাকলে এখন প্রশ্রয় দিচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটাতে চায়, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি কি করে তাহলে আইনের শাসন করবেন? তাহলে আইনের শাসন বাদ দেন, আসেন এটা বর্বরের যুগ, যার যার মতো এটা করবে। আপনি এই যে এইবারও দেখেন যে যখন এত বড় বড় হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে, হত্যাকাণ্ডের পরে আসামিও পার পেয়ে চলে যাচ্ছে, আপনার তো প্রথমে তো কিছুটা দায় স্বীকার করতে হবে এবং দায়িত্ব পালন করতে। আপনি বলে দিলেন ক্যান্ডিডেট সহ যারা, এইটা হয়তো নিজেই নিজের সিকিউরিটি করতে হবে, অথবা আমাদের কাছে আর্ম চাইলে অন্য জায়গায় দিতে পারবো। তা আপনি কোথায় নিয়ে যেতে যাচ্ছেন সমাজটাকে? তা আপনি, এইটা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, এবং তারপরে একটা 90-এর গণ অভ্যুত্থানও করতে হলো, 24-এর গণ অভ্যুত্থান করতে হলো মানুষের রক্ত দিয়ে। সেই জায়গায় তো আমরা এটা আশা করি না। তাহলে এই দায় কিন্তু নিতে হবে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে, আর অবশ্যই এর অংশীদার নানাভাবেই আমরা যারা রাজনীতি করি, আমরাও যে এই কাজগুলো করতে পারিনি গত 54 বছরে। ধরুন আমরা কমিউনিস্ট পার্টি কখনো ক্ষমতায় থাকিনি, এই বামপন্থী আমরা যাদের সাথে করি আমরা ক্ষমতা থাকিনি, কিন্তু দায় এড়াতে পারি না, কারণ সোসাইটি এরকম একটা জায়গায় গেছে, হয়তো অনেক সময় যত সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল এটা যায়নি। প্রসঙ্গক্রমে বলি, একটা কথা খালি তুলছি। আপনি দেখেন এক একটা ঘটনার, আমি খালি ওটা বললাম খালি প্রশ্নটা তোলার জন্যই বলি। আপনি দেখেন এই যে কেরানীগঞ্জে একটা বড় ঘটনা ঘটে গেল না মাদ্রাসায়, সেটি নিয়ে কোনো আলোচনা আছে? দেখেন আলোচনা নেই। হাইকোর্টের মাজারে অতীতে কোনো দিন এরকম শুনেছেন যে ঘটনা হয়? এবং এইটার সাথে এখন শোনা যায় ডাকসুর ছেলেরা এসে এই কাজগুলো করতে চাচ্ছে। আপনি অতীতে কোনো দিন দেখেছেন ডাকসুর, বিপিজিএস, নানা ধরনের লোক হয়েছে নিজেই হকিস্টিক নিয়ে জায়গায় যে ভূমিকা পালন করছে? এর প্রশ্রয়দাতারাই তো এখন দৃশ্যমান। এখন যার জন্য বলছি যে এইটার যেমন যদি সাধারণ মানুষ, আমরা যে শেষ ভরসা কাদের উপরে করি? জনগণ। ভোটও বলছি তাই, ভোট নিয়ে যে আলোচনা হয়েছে আমি 100% একমত দুজনের সাথেই। ভোট মানে গণতন্ত্র না, গণতন্ত্র আরও অনেক বড় ব্যাপার, কিন্তু এই যে পথে হাঁটার জন্যে এইটা যে একটা পয়েন্ট, ওই একদিনের রাজার যে সুযোগ আছে সেই সুযোগটায় জনগণ যদি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রায় না দেয়, তারাও যদি মনে করে আচ্ছা বাচ্চারা বা এই ঘটনা এটা কোনো পাত্তা দিলাম না, তাহলে কিন্তু এরা পেয়ে বসবে। তবে আমি মনে করি যে এই যে আমাদের অনেকগুলো যে শিক্ষা হচ্ছে বা হলো, এইটার বিরুদ্ধে এখন আমাদেরকে নৈতিক অবস্থান থেকে রুখে দাঁড়ানোটাই দরকার, এর কোনো বিকল্প এখন আর নাই। ধন্যবাদ আপনাকে। জনাব আক্তার হোসেন, আপনার কাছে একটু আসতে চাই, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আপনি তো বললেন, আর সাথে একটু যোগ করতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি ঘটনা ঘটেছিল যে তারা নিজেরা পদত্যাগপত্র লিখে নিয়ে যাচ্ছেন এবং শিক্ষককে বলছেন যে এই যে আপনার পদত্যাগপত্র শুধু স্বাক্ষর করে দেন। এই যে মানে এই ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে কি এই ঘটনাগুলো দিন দিন বেড়ে চলছে কিনা? গত 17 বছরের, আমরা বারবার তো বলি 17 বছরের নিষ্পেষণ বলেন, নির্যাতন বলেন, তার ফল হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন। তো জুলাই আগস্টের আন্দোলনের পরে যদি আমরা গত 17 বছরের একই কাজ করি বা তার চেয়ে আরো বেশি করি, তাহলে তো জুলাই আগস্টের আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, আইনের শাসন হয়ে যায়, ঠিক তাই না? ঠিকই, তো কোনো দরকার ছিল না। এত রক্ত এত কিছু কার জন্য দিয়েছিল? এই যে ছেলেগুলা 1400-1500 ছেলে যে মারা গেল, কিসের জন্য মারা গেছে? একটা দেশের যেন একটা স্থিতিশীল অবস্থা থাকে, এখানে যেন আইনের শাসন কায়েম হয়, সবাই যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, এটার জন্যই তো। মানে সেই আকাঙ্ক্ষা থেকে সরে যাচ্ছি আমরা। এখানে বন্ধ করতে হবে এটা। ইট ইজ অলরেডি টু লেট। কিন্তু এটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। এটা বন্ধ করা যাবে কিনা? আমাদের প্রধান উপদেষ্টা তো একজন শিক্ষক, অর্থনীতি শিক্ষক, মানে এর মানে তারও তো একটি আমরা আশা করছি নির্বাচনটা যদি হয়ে যায়, নির্বাচনটা ভালো করে হয়ে গেলে নির্বাচনের কোনো বিকল্প নেই।
আপনি নির্বাচনটা হয়ে গেলে আমার ধারণা ব্যক্তিগতভাবে নির্বাচন হয়ে গেলে আপনি বলতে চাচ্ছেন যে এই ধরনের ঘটনা অনেক কমে যাবে। কমে যাবে। অতীতে আমরা দেখেছি যে এমন ঘটনা নির্বাচিত সরকারের আন্ডারেও ছিল, যদিও সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল। জনাব মাহবুব কামাল, একটু আসতে চাই আপনার কাছে। নির্বাচন মানে ক্ষমতার পালাবদল, অনেকের মতেই অতীতের নির্বাচনের মতো নয়। এবার রাজনৈতিক মানে এবারের নির্বাচনটাকে বলছে যে এবার রাজনৈতিক ধারার পরিবর্তন হবে এবং জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। মানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে স্যার যেটা বলছিলেন যে সে আকাঙ্ক্ষা থেকে আমরা সরে আসছি, অতীতের নির্বাচন এবং এবারের নির্বাচনের মধ্যে আপনার পার্থক্যটা কিভাবে দেখবেন আপনি? নির্বাচন না হলে বুঝবো কিভাবে? নির্বাচন তো হোক, তারপরে এখনকার মাঠের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? শুনেন, সেইটা বাদ দেন। কথাটা হচ্ছে যে নির্বাচন হলেই দেশ ঠিক হয়ে যাবে বা কিছুটা ঠিক হবে, এই তত্ত্বে আমি বিশ্বাসী না। আমার একটা ফর্মুলা আছে, সেটা আমি গত 15 বছর যাবৎ প্রচার করতেছি। সেটা হলো যে এইটা আমাদের যে সোশ্যাল ডিনামিক্স, এইখানে একটা স্টেবল সোসাইটি পাওয়া এইটা কোনো ডিকেডের ব্যাপার না, কোনো এরার ব্যাপার না। ইট ইজ এ কোয়েশ্চেন অফ সেঞ্চুরি। আমাদের যে অ্যানথ্রোপোলজি, আমাদের নৃতত্ত্ব, এইটা বলছে না যে আমরা সহসা কিছু ভালো পাবো। আমাদের সামনে এক্সাম্পল হচ্ছে ডেনিশ, আমাদের সামনে এক্সাম্পল হচ্ছে ডাচ, যারা ওভার দি সেঞ্চুরি সভ্য হয়েছে, একটা জলদস্যু, একটা ডাকাত মানে জনগোষ্ঠী সুসভ্য হয়েছে। এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আমাদের ইমিডিয়েট কোনো সলিউশন নাই। আর যারা ভাবতেছে, যারা একটা কি বলে কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছে, দিস এ কমফোর্টেবল ইলিউশন যে একটা কিছু হবে, দিস এ মরিচিকা। দেখবেন, আমি তো বলছি খচখচানি থাকলেও একটা ইলেকশন আমরা চাই, এটা হতেই হবে। আমরা দেখতে চাই যে ইলেকশন হলে কি হয়, জাস্ট টু টেস্ট আউট। আমি কোনো মহৎ আকাঙ্ক্ষা থেকে ইলেকশন চাচ্ছি না, আমি চাচ্ছি যে দেখতে চাই যে কী ঘটে। হ্যাঁ, এবং দেখবেন যে স্টেবল সোসাইটি আপনি পাচ্ছেন না। সোসাইটির গুণগত পরিবর্তন হয়ে মানে সে সংখ্যা আপনি দেখছেন, সোসাইটির কোয়ালিটেটিভ চেঞ্জ হয়ে গেছে। সমাধান, হ্যাঁ, এটা সমাধান না, এটা টাইম উইল, মানে ওইটা বলে না যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। হ্যাঁ, এটা বলেই তো, এটা তো প্রবাদগুলো তো আপনাকে মানতে হবে। টাইম ঠিক করবে, টাইম উইল ডিসাইড। আমাদের একটা প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই জনাব মাহবুব কামাল। মানে জটিলতাগুলি তো তৈরি হয়েছে কিছুদিন আগে, গত 20 বছরে হয়েছে, মানে 17-18 বছরে হয়েছে। আগে তো এত জটিল ছিল না। জনাব মাহবুব কামাল, আগে এত জটিল ছিল না। ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত। ক্ষমতায় যাবার আগে আমরা 5 আগস্টের পরবর্তীতে যে সময়টা আমরা দেখেছি যে ভারতের সাথে আমাদের একটি বৈরিতা শুরু হয়েছে এবং সেটি কিন্তু খেলা পর্যন্ত গড়িয়ে গেছে। এটা কি রাজনৈতিক দলগুলোকে দায় এড়াতে পারে কিনা যে প্রতিবেশী তো আমরা পরিবর্তন করতে পারবো না, সেই প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক না রেখে? বলছি শুনেন, যে কোয়ার্টারটা যে কোনো মানে গোষ্ঠী হোক, সরকার হোক, যেই হোক, তারা যদি কোনো পার্টিকুলার গোল অ্যাচিভ করতে চায়, তখন তার একটা ভিলেন তৈরি করে, বুঝছেন? ভিলেন তৈরি করে যখনই অ্যাডভার্স সিচুয়েশন আসে তখন ওই ভিলেনের উপর ভর করে। যেমন ধরেন জার্মানিতে কী হয়েছে, হিটলারের ভিলেন ছিল ইহুদিরা, সব কিছুতে ইহুদিদের এক ধরে নিয়ে। এইখানে ভিলেন হচ্ছে ইন্ডিয়া। যখনই, যেমন ধরেন এখন দেখেন কত ক্রাইসিস না, এই যে পানি চুক্তি নবায়ন হবে কি না, তারপরে গ্যাস নাই, গ্যাস না থাকলে ইলেকট্রিসিটি হবে না, কতগুলো জিনিস আমাদের সামনে ঝুলে আসে না। এই জিনিসগুলি তো অ্যাড্রেস যেহেতু করছে না অথবা করার মতো যোগ্যতা নাই, সুতরাং এখন কি করতে হবে, ওই যে ভিলেনের উপর আশ্রয় নিতে হবে। ও এই করছে, ও সেই করছে, এই করছে, সেই, যাতে আমাদের দৃষ্টিটা ওই ভিলেনের দিকে নিবদ্ধ হয়। ঠিক আছে, ইন্ডিয়া তো আমাদের ভিলেন, তাই না? ভিলেন বানানো হয়েছে এটা। আমরা তো চাইছি যে ইন্ডিয়ার সাথে একটা ইকুইটি রিলেশন, একটা মর্যাদার সম্পর্ক থাকবে। হ্যাঁ, এবং আমরা যে পরিমাণে দিব সেই পরিমাণে নিব। হ্যাঁ, একটা সেই ধরনের সম্পর্ক থাকবে। কিন্তু ওই দিকে যাওয়া হচ্ছে না। ওইদিকে না গিয়ে ওইটা ইন্ডিয়ার অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করার একটা প্রবণতা। হ্যাঁ, যখনই দেখবেন যে একটা ক্রাইসিস, হ্যাঁ, এটা অ্যাড্রেস করা দরকার, তখন একটা অ্যান্টি ইন্ডিয়ান ওই মানে কি বলে যে তুলবে, হাইপ তুলবে। হ্যাঁ, তখন সব দৃষ্টি ওখানে চলে গেল। তখন এই মুহূর্তে কি হচ্ছে, এই যে এই ক্রিকেট খেলা নিয়ে যেটা হচ্ছে না, এটা কোনো প্রবলেম? এটা কি মানে সমাধান অযোগ্য কোনো সমস্যা? কিন্তু এটা একটা প্রবলেম হয়ে গেল। তাহলে ওই যেহেতু বাংলাদেশের একটা লার্জ সেকশন অফ পিপুল ক্রিকেট প্রেমী, সুতরাং মানুষ এই ক্রিকেট নিয়ে আসে,
এই গ্যাস থাকলো কি না, আজকে তো কার শুনলাম তার বাসায় গ্যাস নাই, মানে সকালবেলা কে জানি বললো গ্যাস নাই ইত্যাদি। যে এটা এখন তারপরে মানে গ্যাস না থাকলে একটা ইলেকট্রিসিটি সমস্যা তৈরি হয়েছে, জাতীয় সমস্যা তৈরি পানি হয়েছে। হবে। এই যে শীতকাল আসতেছে, মানে পানি যদি না থাকে, এই যে সেচ কিভাবে হবে, কি হবে, আমাদের অর্থনীতিটা কি হচ্ছে, এটা কিন্তু কেউ খোঁজ রাখে না। এত রাজনীতি খেকো জাতি হয়ে গেছে এটা। হ্যাঁ, মানে কোথায়, মানে আগামী দিনের অর্থনীতি কি হবে, আমাদের লাইভলিহুড কিভাবে মেনটেন করব আমরা, হ্যাঁ, আসলে কোনো বড় ধরনের কোনো সমস্যা দেখা দিবে কিনা অর্থনীতি, যেহেতু ইনভেস্টমেন্ট নাই, কিছু নাই, মানে অনেক বেকার হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এগুলো দিয়ে কোনো খেয়াল নেই। মানে আমরা ডাচ এবং ড্যানিশদের দিকে যে উদাহরণ সেটি আমরা খেয়াল হচ্ছে যে নির্বাচনটা মানে একটা মেইন ইস্যু আর কি, এগুলি মানে কোনো ব্যাপার না। হ্যাঁ, তো ফলে এই যে এই ভিলেন ইন্ডিয়াকে ব্যবহার করা, হ্যাঁ, রাজনীতিতে, এইটা থেকে মুক্ত হইতে হবে। ইন্ডিয়ার সাথে ডিপ্লোম্যাটিক একটা রিলেশন করেন, যেটা আমাদের মর্যাদার সাথে যায়, আমাদের মানে স্বার্থের সাথে যায়, অধিকারের সাথে যায়। এইসব ফালতু জিনিস করেন না, খামাখা এগুলো করেন না, দেশ জাতির নিয়ে খেলেন না। হ্যাঁ, দিস ইজ এ গেম উইথ ফায়ার। হ্যাঁ, এটা একটা আগুন নিয়ে খেলা, এবং এটা থেকে আমরা মুক্ত হইতে চাই। হ্যাঁ, জি, আসবো আমি আপনার কাছে আরও একবার। জনাব আক্তার হোসেন, একটু আসতে চাই আপনার কাছে। আপনি নির্বাচনে প্রার্থীরা যে হলফনামা দিয়েছে, আপনি নিশ্চয়ই সেগুলো দেখেছেন। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে, যে অস্বচ্ছ হলফনামা যেটা দেখানো হচ্ছে তার বাইরে বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা দেখেছি যে কিছু প্রার্থী আপনার যে হলফনামা দিয়েছে তার বাস্তব জীবনযাপন কিন্তু ভিন্ন, এবং তারা দেখাচ্ছে মধ্যবিত্তের মতো, কিন্তু হাতে দামি ঘড়ি, পায়ে দামি জুতো পরে কিন্তু হাঁটছে। তো এই বিষয়টি আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? আমার মনে হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় নির্বাচন হচ্ছে, আগে কখনো নির্বাচন হয়নি, আগে কখনো হলফনামাও কেউ দেয়নি। এতদিন ধরে যা চলে আসছে, আমরা চেয়েছিলাম সেটা পরিবর্তন হোক, সেই পরিবর্তনটা হয়নি, সেটাই আমাদের দুঃখ। অতীতের হলফনামা আর এখনকার হলফনামা কিন্তু একটু ভিন্ন। আমি আপনাকে একটু বলি, 14 মাস আগে যারা একটি চাকরির জন্য আন্দোলন করেছেন, 14 মাস পরে তাদের হলফনামা আমরা দেখেছি 98 লাখ টাকা পর্যন্ত তারা দেখিয়েছেন। এই যে 14 মাসে এত টাকা, তাদের উৎস আসলে কোথায়? দুর্নীতি দমন কমিশন নামে একটা কমিশন আছে না, তারা কি করছেন? তাদের এই প্রশ্নটা করা উচিত না যে 14 মাস আগে তুমি কি ছিলে, 14 মাসে 18 লাখ টাকা তুমি ঠিক আছে ইনকাম করছো, তোমার হয়েছে, কিভাবে হলো আমাকে একটু দেখাও। দায়িত্ব তো আমরা কেউই পালন করছি না। একটু আমি বলতে, খালি কথা এক পৃষ্ঠে কথা, জি প্লিজ, কিছু মনে করেন না। সেদিন আমি একটা টেলিভিশনে বলছি, দেখেন 3টা বিষয় আমার কাছে মিনিংলেস, ফার্স এবং ইরিটেটিং অলসো। কি 3টা? একটা হলো হলফনামা, আমি ব্যাখ্যা, আপনি সময় থাকলে ব্যাখ্যা করব। হলফনামা, আরেকটা হচ্ছে নির্বাচনী খরচের লিমিট, নির্বাচনী খরচের লিমিট, খরচের লিমিট 25 লাখ টাকা। 3 নম্বর হচ্ছে পাচারকৃত টাকা ফেরত আনার প্রতিশ্রুতি। এই 3টা জিনিস আমার কাছে ইরিটেটিং, শুনতেই পারি না আমি এইসব। এগুলোকে ফাঁকা বুলি বা ফাঁকা আওয়াজের দেখেন, মতো। এই কেন বললাম, লাস্টেরটা এই করি, এরশাদের সময় কি বলা হলো, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, ফেয়ারফ্যাক্স বসলো, $1 আনতে পারলো না। এখনকার হিসাব কি, 16 বছরে $16 বিলিয়ন, $256 বিলিয়ন, $1 আনতে পারছে। তো এই প্রতিশ্রুতি দিয়ে কী লাভ? এই প্রতিশ্রুতি দিয়ে কী লাভ? $256 বিলিয়ন বলতেছেন পাচার হয়েছে, $1 আপনি আনতে পারলেন না, তাহলে এই প্রতিশ্রুতি কেন দিলেন? আচ্ছা, হলফনামা ইন্টারেস্টিং, এগুলি না, যেমন একটা সেদিন আমি ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে স্যার কি সম্পদের হিসাবটা কীভাবে নিচ্ছে, অর্জনকালীন বাজার মূল্য, তাই তো? আমি একটা জমি 75 সালে কিনছি 10,000 টাকা দিয়ে, সেই জমির দাম এখন 10 কোটি টাকা, আমি তো দেখাচ্ছি 10,000 টাকা, তাই না? আমার বাসায় 20 ভরি সোনা আছে, সোনা আমি কিনছি 10 বছর আগে, সোনার গায়ে তো লেখা নেই যে 10 বছর আগে, তো এখন সেই সোনা কত গুণ বাড়ছে, আমি তো অর্জনকালীন মূল্যটা দেখাচ্ছি। এটা হাস্যকর না? এটা অবশ্যই। আচ্ছা, তারপরে দেখা আছে, এটা ইন্টারেস্টিং, আপনি দেখাচ্ছেন আপনার বার্ষিক আয় 8 কোটি টাকা, 8 লাখ টাকা, তা মাসে কত পড়ে? মাসে আপনার খরচ কত পড়ে? খরচ 60,000-এর মতো, তাই না? তা আপনার বাসা ভাড়াই তো 50,000 টাকা, আপনার গাড়ি আছে, তেল আছে, আপনার সন্তানদের লেখাপড়া আছে, আপনার অসুখ বিসুখ আছে, এই টাকা কোত্থেকে আসে? এগুলো নির্বাচন কমিশন আসলে ব্যবস্থা নিচ্ছে কিনা, মাঠ পর্যায়ে যে খবর নিচ্ছে না, এগুলি শুনেন। আজ পর্যন্ত আপনি শুনছেন যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এবং এইসব হলফনামায় মিথ্যা তথ্য দিছে, তার শাস্তি হয়েছে? আজ পর্যন্ত শুনছেন আপনি? কিন্তু এগুলো তো এক ধরনের ফৌজদারি অপরাধের মতো। আমি তো বললাম কেন আমি বলতেছি মিনিংলেস, হ্যাঁ, কেন বলতেছি ফার্স।
এখন ইয়ে কত সিলিং কত 25 লাখ টাকা খরচ করতে পারবেন। 25 শুনেন লাখ নির্বাচন টাকা শুধু 25 লাখ টাকা এই যে দেখেন খরচ। শুনেন ঢাকা শহরে এই প্রিন্স ভাই 10 টাকা এই প্রিন্স ভাই শুনেন ঢাকা শহরে ভোটের উপরে। শুধু নির্বাচনের দিন সেন্টারগুলিতে যত টাকা দিতে হয় পোলিং এজেন্ট থেকে শুরু করে ওয়ার্কারদের, সেইটা টোটাল নির্বাচনী খরচের যে লিমিট তার চেয়ে বেশি হয়ে যায়। তার চেয়ে বেশি হয়েছে। আমি সংগোপনে কত টাকা দিলাম এগুলির কোনো রেকর্ড আছে? এগুলোর কোনো রেকর্ড থাকবে? আমি একজনকে ডেকে 10,000 টাকা দিছি, কে দেখছে, কে শুনছে, হ্যাঁ কে এটা যে সাক্ষী এটা এটা সাক্ষ্য এটা দিবে? এটা একেবারে আড়ালেই থেকে যায়। আমি রুহুল হোসেন প্রিন্স, আমি এই আপনার কাছে প্রহসনের একটু কি আসতে মানে? চাই। একটা সেন্টেন্স যোগ করতে চাই এখানে, জি, ওনার কাছে please, যাওয়ার আগে। please। এই যে টাকা পয়সার ব্যাপারটা, নির্বাচন খরচ বলেন, এই সমস্ত, এই কারণে রুইন ভাইরা তো ইলেকশনই করতে পারে না। হ্যাঁ, বাস্তবে তাই। আমি ওনাদের দল করি না, কিন্তু ওনাদের যে কারণে আমি ওনাদের সাথে একমত। ওনারা সবসময় যে কথাটা বলেন যে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে হবে নির্বাচনে। এটা কি সম্ভব কিনা? মানে এই যে রহিম ভাই বলেন, মাহবুব সম্ভব কামাল ভাই নাকি? যেটা বলছেন যে আমি অঘোষিতভাবে একজনকে যত টাকা দিয়ে দিচ্ছি, এটা তো হিসেবে আসছে না। তাই কালো টাকার দৌরাত্ম্য আসলে বন্ধ করা যাবে কিনা, রুহিন হোসেন প্রিন্স একটু জানতে চাই। আচ্ছা, আমি একটু এই আলোচনা একটু ছোট ছোট করে বলি, সময় আমি বুঝছি। প্রথম কথা, কারণ আলোচনাটা অনেক দূর চলে গেছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রথম কথা একটা বলছেন না যে এইবারের তো একটা পরিবর্তন আকাঙ্ক্ষা ছিল, আসলে সেরকম কোনো সিনারিও দেখা যাচ্ছে না, বরঞ্চ পরিবর্তনের উল্টা ধারা দেখা যাচ্ছে, যেটা আপনি একটা উদাহরণ দিলেন। আমি কোনো ব্যক্তিকে মিন করছি না, জেনারেলি ধরুন এই আন্দোলনকারী, ধরুন আপনি একজন ছাত্র, তা আপনার যে আকাঙ্ক্ষা সেটা তো পজিটিভ থাকবে, কিন্তু আপনি যখন এই নির্বাচনে দাঁড়ানোর পরে হলফনামায় যে তথ্য দিচ্ছেন সেটা মানুষ হাস্যকর মনে করছে, তাহলে আপনি কোথায় নিয়ে গেলেন? তাহলে আগের দিনে ওই যে স্যার আগে বললেন না যে আমরা পরিবর্তন যে কারণে চেয়েছিলাম, আগের মতো থাকলে লাভটা কি? তাহলে তো সেই ধারা হলো। তাহলে এইবার আমরা দেখছি না, বরঞ্চ আমি কতগুলো ইন্ডিকেটর দেখছি যেটা পেছন ফেরাটা হচ্ছে। ব্যাখ্যায় গেলাম না, এবার আসি দেখেন মিনিমাম রাজনৈতিক অঙ্গন, আবার একটু পেছনে ফিরে যাচ্ছি 90-এ। আমি অল্পতে 90-এ রাজনৈতিক দলগুলো তো ছিল, তারা যে অঙ্গীকারনামা করেছিল একটা ভালো নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা, পারে নাই, সবারই ফেলিওর। আর কিন্তু আরও অনেকগুলো আচরণবিধিতে আমি 3টা পয়েন্ট সামনে আনি। একটা ছিল যে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দ্বারা পুনঃপ্রতিষ্ঠা করব, ওই বেগম খালেদা জিয়া, হাসিনা, বামপন্থীরা সবাই মিলে সই করছিল। আরেকটা ছিল আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, যদি কেউ করে ঐক্যবদ্ধভাবে তার প্রচারণা মোকাবেলা করব। আরেকটা ছিল পারস্পরিক কোনো সংকট হলে আলোচনা করে মীমাংসা করব। আরও অনেক কিছু ছিল, গেলাম না। দেখেন ওই ধারাবাহিকতা করতে পারিনি। এইবার গণঅভ্যুত্থানের পরেও আমাদের গণতন্ত্র বৈষম্যহীনতা আরও উচ্চমার্গের কথা ছিল, ওইগুলো বাদ দেন। এই যে একটু আগে যে ধারা বললাম, ওইগুলো কিন্তু ডিস্টার্বের জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন চলে আসি এখানে আমাদের কামাল ভাই তার একটা স্পিরিট থেকে বলেছেন, স্পিরিটটাকে আমি দ্বিমত করছি না, কিন্তু অন্তত পক্ষে আমি 2টা পয়েন্ট, একটা যে টাকা ফেরত, ওটা নিয়ে আমি সময়ের জন্য গেলাম না। হলফনামা আমার বিবেচনায় গুরুত্ব একটা আছে, এই কারণে আমি তো নতুন করে হলফনামা, আমি যতটুকু বুঝি যে নতুন করে আমি নতুন তো কিছু দেখছি না। আপনি একজন ট্যাক্সদাতা তো হলে আপনার ওই ট্যাক্সের কাগজে কিন্তু আমার বিবেচনায় সব কিছু আছে, যেটা ছিল না আমার জানা মতে এইবার যুক্ত হয়েছে আপনার বিদেশে সম্পত্তি থাকলে, যেটা সেটাও দেখাতে এইবারও হয়েছে ক্লিয়ার। তাহলে আপনার ওইটা যদি ক্লিয়ার থাকে, ওইখানে কথার কথা আপনি 72 সালে, উনি 72 সালে 10 ভরি সোনা কিনছেন, হ্যাঁ 72 সাল তারিখ দিয়ে আছে। আপনি একটা জমি কিনছেন 80 সালে, তাহলে 80 সালের তারিখ আছে। সেইটা তো নতুন করে ওইটা নিয়ে তর্কে আসার আমার ব্যক্তিগত মত আমি দেখছি না। যদি এটার বাজার মূল্য নিয়ে তর্ক করতে হলো, তাহলে আপনি স্পষ্ট বলেন যে আমার এত ভরি সোনা এত সালের এই জামা, তাহলে কিন্তু ঝামেলাগুলো থাকে না। কিন্তু ওইখানেই তো হচ্ছে সংকট, আপনার তো সেই জিনিসটা নাই, আপনি করবেনটা কি? মানে এই ধরনের পুরো সিস্টেমের গলদের কারণেই আমি দেখছি এটা, তার মানে পুরো ব্যবস্থা পরিবর্তন ছাড়া পারবেন না। আর টাকার খরচের হিসাবে এটা আমরা অনেক আগে বলি। আমি একটা উদাহরণ, সরি সময় এত 1 মিনিট বাড়ছে, একটু বোঝার জন্য আমি এটা পপুলার উদাহরণ জানতে চাই যে 2008 সালে 27 সালে যখন এটা হচ্ছিল, তা আমাদের স্টিল পজিশন হচ্ছে যে যখন, আমি কালকেই বলছি না, পুরো নির্বাচনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন মানে সরকারের পক্ষ থেকে নেয়, তখন আপনি সবকিছু দৌরত্ব বন্ধ করতে পারবেন। একটু পোস্টার ছাপানো, প্রচার প্রপাগান্ডা, উদাহরণ দিচ্ছি, প্রচার প্রপাগান্ডা, অর্থ সবই করবে, এবং আপনি
প্রজেকশন মিটিং সরকারই করবে, ব্যক্তিগত কোনো ব্যয় একটু যোগ করি এর সাথে নির্বাচন কমিশনের প্রসঙ্গ যেহেতু আসছে, এনসিপি সহ কয়েকটি দল তারা বলছে যে পাতানো নির্বাচনের অভিযোগ করছেন এবং এটি হলে তারা রাজপথে নামবেন, এমনটাও কিন্তু হুমকি দেওয়া এটা আসলে হয়েছিল। আমরা হ্যাঁ, এই জায়গা থেকে কমিশন অন্যদিকে কিন্তু চলে যাচ্ছি। বলেছে আমি যে একটু শেষ করি। ইনসাফের সবার প্রতি ইনসাফ করা হবে, মানে সেই ইনসাফটি না না না, ওই ইনসাফ ওই শব্দ বলে লাভ নেই, আমি ওই শব্দের মধ্যে ঢুকছি না। কারণ আমি তো ইনসাফের কথাই যে বললাম, ইনসাফ আপনি তো করতেই পারবেন না। কারণ যদি এটা হতো, ইনসাফ আপনার কাছে কখন আসে, যে অন্য কারোর কোনো দায়িত্ব নেই, আমি দায়িত্ব নিচ্ছি, আমি যেভাবে বলবো তার আগে ওই যে খেলার রুল ঠিক সেট করার জন্য সেটা করব, আমি এটা করব। কেউ যদি এখানে রুল বাদ দেন, আমি লাল কার্ড হলুদ কার্ড দেয়। আপনি তো এমনভাবে সেট তৈরি করেছেন, অটোমেটিক্যালি লাল হলুদ কার্ড চলবে, আপনার যতটুকু দেখার দায়িত্ব আপনি সবটা পারবেন না। যার জন্য ওই যে বলছিলাম যে প্রচার প্রোপাগান্ডার দায়িত্ব যদি নেওয়ার জায়গায় আমরা যেতে পারতাম প্রজেকশন মিটিং, তাহলে কেবলমাত্র আমরা অন্য দৌরত্ব বন্ধ করতে পারতাম। কিন্তু সেইটা এখন করেননি, আমি সবটা আপনি পারবেন না। আমি একটা উদাহরণ দিলাম বোঝার জন্য বলি, এটা কামাল ভাই আমি আগে বলছি কিনা জানি না, আগের বার যখন এটা আমি 2008 সালে বলছি, আমাদের এই ছিল যে টাকার অঙ্ক আপনার 3 লাখ টাকার মধ্যে আনেন। তা জনৈক কমিশনার তিনি আমাদেরকে খবর দিলেন, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, আমি ওই টিমের সাথে ছিলাম, যে আপনারা একদিন আসেন, আমাদেরকে বোঝায় যান যে কী করে 3 লাখ টাকা খরচ করে একজন সম্ভব। আমরা একটা অঙ্ক করে নিয়ে গেলাম, ইন্টারেস্টিং বলছি, আমি কাউকে দোষারোপ করছি না। আমাদেরকে বলে আপনারা জনসভার এটা বলছেন, তো এইখানে চেয়ারের খরচ কোথায়, এইখানে আপ্যায়নের খরচ কোথায়? আমি কোনো দোষ দিচ্ছি না, ওনার মাথায় ওইটাই হয়তো বা আছে, বাস্তবে তো তাই এখন আরও খারাপ হয়েছে। এখন তা আপনার এই জায়গাগুলো এত দ্রুত পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদের সমাজের কালচারাল ডেভেলপমেন্ট এবং আমাদের ওই যে বললাম ওই সিস্টেমটা আপনি না করতে পারবেন না। এবার আসি ওই যে আমার বিবেচনা, এটা কিন্তু দেখেন কামাল ভাইকে আপনি অন্য একটা নিয়ে প্রশ্ন করেছিলেন, উনি তখনই ওই রাজনীতির কথা বলেছিলেন। আমি জিনিসটাকে এইভাবে বলি, এই ইলেকশনের ময়দানে যখন আসবে আপনি খেয়াল করবেন, যে দাঁড়াবে সে তো মনে করবে আমি জিতেই যাচ্ছি, আমার পজিশন ভালো থাকবে, এটা বলাটাকে আমি অপরাধ দেখছি না। কারণ ভোটে দাঁড়াবো যদি কেউ বলে একটু বেশি প্র্যাকটিক্যাল, তখন আপনি সমালোচনা করবেন, এই মেয়া তুমি ভোটে দাঁড়াইছো তাহলে জেতার জন্য দাঁড়াও নাই। সুতরাং ওইটা থাকবে। আর একটা হচ্ছে আমাদের এই দোষারোপের ধারা এই রাজনীতির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমি দোষারোপ করতে আপত্তি করছি না, কিন্তু সুনির্দিষ্টকরণ করতে হবে। এবং সুনির্দিষ্টকরণের 2-3টা লক্ষ্য থাকতে পারে। হয়তো ধরুন এখানে 3 জন আছি, কেউ সুনির্দিষ্ট করতে চায় কেন, জিনিসটাকে ভালো করার জন্য, উঠানোর জন্য। আর কেউ হয়তো আমরা সুনির্দিষ্ট করতে চাই ভবিষ্যতে আমি এমন কতগুলো কাজ করব, ওই পয়েন্টটাকে আমি ব্যবহার করব। তা আমি মনে করি এইগুলো নির্বাচন কমিশন যারা আছেন সবাই বোঝে, তাদের কাজ হচ্ছে তার আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, ন্যায্যতার সাথে তারা বিচার করতে পারছেন কিনা, সেইটাই দেখা দরকার। এবং সব অভিযোগকে আমলে নিতে হবে সুনির্দিষ্ট বিষয়। ধন্যবাদ আপনাকে। যে মাহবুব কামাল, একটু আপনার কাছে ফিরতে চাই, আপনি বলতে চাচ্ছেন তার সাথে একটি প্রশ্ন যোগ করে দিতে চাই যে রাজনৈতিক দলগুলো, একটি রাজনৈতিক দল বাদে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে যে প্রশাসন একটি জায়গায় হেলে পড়েছে এবং প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছেন না। কিভাবে প্রশাসন ঢেলে সাজালে তাদেরকে সন্তুষ্ট করা যাবে ওই রাজনৈতিক দলগুলোকে? আসলে সেই সুযোগ আছে, প্রেসক্রিপশন অনুসারে বসাই দেন সব জায়গায়, আমি একটু সেই সুযোগ আছে কি? ভালো বলছেন। আমি আপনার কাছে তাহলে প্রশ্নটা রাখবো যে মাহবুব কামাল, আচ্ছা আমি শর্টকাট করে ফেলি। সেটা হচ্ছে যে দেখেন, গত রেজিমের চেয়ে এই 16 মাসে না 3-4টা ইন্ডেক্স পজিটিভ, আর বাকি সব নেগেটিভ, বেশি আরও। পজিটিভ কোনগুলি? যেমন ধরেন, সরকারি বাহিনীর হাতে কেউ খুন হচ্ছে না, গুম হচ্ছে না, খুন হচ্ছে বেসরকারি লেভেলে, মবের ধারা, খুন হচ্ছে না, হচ্ছে এইটা একটা, রেমিটেন্সটা ঠিক আছে, বাস দিজ আর দি পজিটিভ ইন্ডেক্স। হ্যাঁ, বাকি সব ডিক্লাইনিং, এবং এমনকি আপনার বেশিও। আপনি এখন বলবেন যে ওই দুর্নীতি, ওই পরিমাণ দুর্নীতি কি হয়েছে এই 16 বছরের চেয়ে? এটার উত্তর হচ্ছে যে এই আমলে 16 মাসে যেহেতু মেগা প্রকল্প নেওয়া হয় নাই, সুতরাং মেগা দুর্নীতি হওয়ার সুযোগই নাই। ওই আমলে যেহেতু মেগা প্রকল্প হয়েছে, সুতরাং মেগা দুর্নীতি হয়েছে। এই আমলে যতটুকু দুর্নীতি করা সম্ভব সেইটা উছলাই গেছে। মানে ভবিষ্যতে মেগা প্রজেক্ট নেওয়া হলে মেগা দুর্নীতি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, মেগা প্রজেক্ট হইতো, মেগা দুর্নীতি হইতো। মেগা দুর্নীতি হবে কি হবে? আপনি ছোট ছোট জিনিস দিয়ে বুঝবেন। আপনি যদি 300 কোটি টাকার মানে বাণিজ্য করতে পারেন, এই কি বলে কি নিয়োগ বাণিজ্য 80 কোটি টাকার 70 কোটি টাকা, তো আপনার তো মাইন্ডসেটটা হচ্ছে দুর্নীতি পরায়ণ। তা মেগা প্রকল্প হলে তো আপনি আরো বড় দুর্নীতি, সহজ হিসাব তো এটা, তাই না? ফলে সব কিছু ডিক্লাইনিং, 3-4টা জিনিস ভালো। আমি তো বললাম গুম হচ্ছে না, এটা ফাইন, পজিটিভ ইন্ডেক্স। সরকারি বাহিনীর হাতে কেউ নিহত হচ্ছে না। অবশ্য গোপালগঞ্জে হয়েছে 5 জন, যাই হোক, ওইটা আমরা ফেলে দিলাম। আরেকটা হইলো যে আপনার এই যে রেমিটেন্স যেটা আর কি, হ্যাঁ,
যে কারণে মোটামুটি টিকে আছি। কি যে হবে দেখবেন। তো এখন হ্যাঁ কি বলতেছিলেন যেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে প্রশ্নটা আমি জনাব আক্তার হোসেনের কাছেও রাখতে চাই, আপনার কাছেও একটু রাখতে চাই যে কিভাবে প্রশাসনকে আসলে তো ঢেলে আমি সাজালে। আপনি যে বললেন না ওইটা একটু বলি। চিফ ইলেকশনের উদ্ধৃতি দিলেন না? জি, তারা বলছে ইনসাফে আচ্ছা, নির্বাচন। আপনারা এই যে মানে মহারথীদের কথায় কেন আস্থা রাখেন? আমি তো এটা বুঝি না রে ভাই। দেখেন একটা মানে ছোট তারা তো আমাদেরকে আসলে ভরসা একটা ছোট দেন। উদাহরণ দিই। আমাদের চিফ অ্যাডভাইজার বলছিলেন যে পৃথিবী আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না, বলছিলেন কি না? জি, তাহলে কি দাঁড়ালো? 16 লাখ টাকার বন্ড দিয়ে 18 লাখ টাকার বন্ড দিয়ে আপনাকে আমেরিকা যেতে হবে। অনেকগুলো দেশ আমাদের দেশকে ঝুঁকিপ্রবণ করে তাদের ভিসা আপনার রেস্ট্রিক্টেড করে ফেলছে। যেমন একটা অস্ট্রেলিয়া, হ্যাঁ, ছাত্রছাত্রীরা এখন ভিসা পাচ্ছে না। ঠিক আছে, বিদেশে যাওয়া কঠিন হয়ে পড়তেছে। আর আপনি বলছিলেন কি যে আমরা যাব না, তারা আসবে। দেখেন মানে অবস্থাটা দেখেন আর কি। তো এই কথার কোনো মূল্য আছে? তা আপনি চিফ ইলেকশন কমিশনের কোর্ট করতেছেন কেন? এইসব কোর্ট করবেন না যতক্ষণ না পর্যন্ত এগুলি টেস্ট আউট হবে ততক্ষণ পর্যন্ত court করবেন না। তারা আসলে জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে তারা আস্থা দেওয়ার জন্য এবং ভরসা আপনি রাখার জন্য তারা এই ইলেকশনে ভুগেন, ধরনের আমি তো এসব নিয়ে কথা বলে। আসলে এটা ইলেকশনে কতটুকু ভুগি না। বাস্তবায়নযোগ্য সেটা পরবর্তীতে আসলে দেখা যাবে। আর জনাব আক্তার হোসেন, আপনার কাছে আসতে চাই, আপনি যেটা বলছেন যে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী সেই সুযোগ আছে কিনা আসলে। আমি খুব আশাবাদী মানুষ। কামাল ভাইরা অবশ্য অনেক পরখাওয়া লোক, আমরা অনেক শেষ- আগে থেকে শেষ আছেন। অনুষ্ঠানের ওনারা শেষ সময় চলে এসেছি, একটু ছোট করে জানতে ভিত্তিতে হয়তো বলতে চাই, আমি ছোট করে বলছি। আমি এতটা ডিসহার্টেন হতে চাই না। আমি আশা রাখতে চাই একটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে জনগণ তাদের যাকে খুশি তাকে ভোটটা দিতে পারবে এবং নির্বিঘ্নে গিয়ে ভোটটা দিতে পারবে। কেউ তাকে বাধা দেবে না, রাত্রিবেলা তাকে তুলে নিয়ে চলে যাবে না। সে গিয়ে তার ব্যালট পেপারে তার ইচ্ছা অনুযায়ী ভোটটা দেবেন। তারপর যে রেজাল্টটা আসবে সবাইকে মেনে নেওয়া উচিত এবং সেটা যেন সঠিকভাবে গণনা করা হয়। আর আপনি প্রশাসনের কথা বলছেন, জনগণ যদি একটু কেয়ারফুল থাকে, ওই প্রশাসন দিয়ে নির্বাচন জেতা যায় না। মানে জনগণ আপনি যেটা careful ছিল না বলে বলছিলেন, জি। আপনি যেটা বলছিলেন যে অতীতের মতো এখন রাতে কাউকে তুলে নেওয়া হবে না, জনগণ তার পছন্দ মতো ভোট দিতে পারবেন, মানে সেই সম্ভাবনা এখনকার পরিস্থিতি যদি বিবেচনা করি সেই সম্ভাবনা আছে কিনা? আর অতীতে আমরা দেখেছি যে আমি আশাবাদী, কেন্দ্র দখল আমার মনে হয় হয়নি, এবার নির্বাচনটা একটা কেন্দ্র সুন্দর দখল নির্বাচন হবার- হবে। আমরা সেটার জন্য প্রত্যাশা করি এবং দোয়া করি সেটাই যেন হয়। না, আমি একটু জানতে চাচ্ছি যে অতীতে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। মাহবুব কামাল ভাই, আপনারা নিশ্চয়ই জানেন যে অতীতে তো কেন্দ্র দখলের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ভোট হয়েছে। প্রয়োজন ছিল না তো। এবার যে পরিস্থিতি, মবের একটি আমরা দেখছি যে মব কেন্দ্র দখলের বেড়ে গেছে, প্রয়োজনটা কি ছিল? এখন সেই কেন্দ্র দখলের কোনো আপনি দিনের বেলা সম্ভাবনা দেখছেন নির্বাচনটা কিনা, আগে আশঙ্কা রাতে করছেন আপনি কিনা? ব্যালট বক্স ভর্তি করে ফেলেছেন। কেন্দ্র দখলের প্রয়োজনটা কি? প্রয়োজন নাই তো। আপনি গণছেন একরকম, রেজাল্ট দিচ্ছেন আরেক রকম। কেন্দ্র দখলের প্রয়োজন আছে? এখনকার পরিস্থিতি কি বলে তাহলে? আমার মনে হয় এটা ভুল হতে পারে। কামাল ভাইরা ভালো বলতে পারবেন। সময় বলে দেবে, এটাই সময় বলে দেবে। আমি বলবো সময় বলে দেবে। একটু ছোট করে ছোট, তাহলে আমি আপনার একদম কাছে 10 সেকেন্ড। জি প্লিজ। সেটা হচ্ছে যদি মানে বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং না হয় যে লেট আস মানে হোল্ড এ ফেয়ার ইলেকশন, তাইলে ফেয়ার হবে। আর যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয়, না হয়। ইট উইল বি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইলেকশনস ইন আওয়ার হিস্ট্রি। লিখে রাখেন। যে সেই আমি খালি মন্তব্য করি যে এখনো পর্যন্ত হবে না, মানে এই ধরনের ম্যানিপুলেশন হবে, election এইরকম সিনারিও আমরা দেখাইতে পারিনি। আমরা স্যারের সাথে আমরা আশাবাদী হতে চাই যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং সরকার করবে, আমরা সেটা আশাবাদী হতে চাই। মানে একটু যোগ করতে চাই, ন্যূনতম আসলে কেন? প্রধান উপদেষ্টা না, তো আমি বলছে ওই ব্যাখ্যা অনেক ইতিহাসের বড় সেরা লাগবে। নির্বাচন উপহার সেই দিবেন। পরিবেশ হয়নি। একটা উত্তর দিই, যেটা আমি আবার এই রিপিট করছি কথাটা। 2024 সালে 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন ওনাদের আমন্ত্রণে দেখা করতে গেলাম, বামপন্থীদের পক্ষ থেকে আমরা লিখিত বলেছিলাম নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করেই নির্বাচন দেন। ওই আমূল সংস্কারের ওনারা ধারে কাছেই যান নাই। তো এখন তো আমি আশা করছি না আমূল সংস্কার হলে একটু ভালো নির্বাচন মানে আশা সেই করতাম। আশাটা এখন না, করা যাচ্ছে এই জন্য না, বলছি করতে ন্যূনতম পারছেন না গ্রহণযোগ্য আসলে। নির্বাচন আমি আশা করছি। ধন্যবাদ এর আপনাদের বেশি। তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।